ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন, প্রায় 13 জন জয়েন করেছে। আমরা অনেকদিন পরে আজকে বিডিএসএফ বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম থেকে আমরা উইকলি একটা করে টেকনিক্যাল সেশন করবো ভার্চুয়ালি। এরকম একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, যেটা ফার্স্ট সেশন হিসেবে আজকে আমি মহিবুল মুক্তাদির তানিম ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে সেশনটি নেব সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি একটা ভাস্ট জিনিস। এটার শুধুমাত্র সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভের কিছু জিনিস আমরা বাংলাদেশ পার্সপেক্টিভে করব, এবং এটার বেস্ট প্র্যাকটিস কি হতে পারে ফর অল ইউজার্স এবং ফর আদার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস, সেটা গো থ্রু করার চেষ্টা করব। এটা হচ্ছে আজকের টপিক। আমার ইন্ট্রোডাকশন হিসেবে আমি বর্তমানে সিনিয়র ম্যানেজার হিসেবে আইটি ডিপার্টমেন্ট আইসিডিডিআরবিতে আছি কর্মরত। প্রেজেন্টেশনের ওভারভিউ যদি আমরা দেখি, নেক্সট 60 মিনিটসে আমরা জানার চেষ্টা করব যে হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশের পার্সপেক্টিভে সাইবার অ্যাটাকস 2019 এবং 2020-কে আমরা অ্যানালাইজ একটু গো থ্রু করবো। কোন কোন ধরনের সাইবার অ্যাটাকস বাংলাদেশে গত এক বছরে 2020 এবং 2019-এ হয়েছে, এবং এর মধ্যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্যাটার্নস কি ছিল। এরপর হচ্ছে এই পার্সপেক্টিভে আমরা কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্যাটার্নস কিভাবে হয় টেকনিক্যালি সেটা জানার চেষ্টা করব, এবং এগুলো থেকে সেফ গার্ডের জন্য বেস্ট প্র্যাকটিস কি হতে পারে, বেস্ট প্র্যাকটিসটা ফর অল দ্য ইউজার্স, একটা অর্গানাইজেশনের সব অল এমপ্লয়িজের জন্য বেস্ট প্র্যাকটিস কি হতে পারে, বেস্ট প্র্যাকটিস একটা অর্গানাইজেশনের আইটি ডিপার্টমেন্টের আইটি অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য কি হতে পারে, সেটা আমরা গো থ্রু করব। এরপর নেসেসারি কিছু সিকিউরিটি কন্ট্রোলস, যেটা আসলে সব আইটি অথবা সিকিউরিটি অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস এর বেসিক সিকিউরিটি কন্ট্রোলসটা থাকা দরকার, সেগুলো গো থ্রু করবো। এরপর আমরা কোশ্চেন এবং একটা ওপেন ডিসকাশনের মধ্যে দিয়ে যাব। এখানে এই পর্যায়ে আমি বলে রাখি, আমি পার্সোনালি আই এম নট এ সিকিউরিটি এক্সপার্ট, বাট আমি আমার এক্সপিরিয়েন্স এবং কিছু জিনিস নলেজ লেভেল থেকে অ্যাকোয়ার করে আজকে ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করবো। এরপর যদি কোনো থিওরিটিক্যাল কিংবা প্র্যাকটিক্যাল কোশ্চেন আসে আমি বলার চেষ্টা করবো, আদারওয়াইজ এটা আমরা পরবর্তীতে ওপেন ডিসকাশন কিংবা পরবর্তীতে আমরা ফোরামে একটা গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে রিজলভ করার চেষ্টা করবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে কন্টেন্টস গুলো আজকে আলাপ করবো, আমরা যারা আজকে এখানে আছি হয়তো আমরা অনেকেই সবকিছু জানি কিংবা কিছু পার্শিয়ালি জানি, এবং হয়তো অনেকে সবকিছু জানি না। সো অনেকের জন্য এখানে নলেজটা অনেকটা ঝালাই করে নেওয়া, কিছু কিছু অনেকের জন্য হয়তো আমরা নতুন কিছু নলেজ জানা, অথবা অনেকের জন্য হয়তো কিছু জিনিস নতুন ভাবে এক্সপেরিয়েন্স শেয়ার করা। সো এটাই হচ্ছে আমাদের, যেহেতু এখানে আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্সের লোক আছি, বিভিন্ন সেক্টরের লোক আছি, সো এখানে ক্রাইটেরিয়া গুলা, কন্টেন্ট গুলা একটু জানা কিংবা অজানার মধ্যে ডিফার করতে পারে। যেটা বলছিলাম, আজকের প্রেজেন্টেশনের অবজেক্টিভ হচ্ছে সাইবার সিকিউরিটির সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্যাটার্নস গুলো বাংলাদেশ পার্সপেক্টিভ আমরা জানবো এবং এটার বেস্ট প্র্যাকটিস গুলো দেখবো। প্রথমে হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমরা সাইবার ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি পার্সপেক্টিভে আমরা অনেকেই জানি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, অর্থাৎ যে কোনো ইউজারকে, এটা যে কোনো আইটি পিপলস হতে পারে, একটা অর্গানাইজেশনের যে কোনো এমপ্লয়িজ হতে পারে, মনস্তাত্ত্বিকভাবে তাকে ম্যানিপুলেট করে তাকে একটা জিনিস ভুল করতে অথবা কনফিডেন্সিয়াল ইনফরমেশন দিতে অনেকটা বাধ্য করাটাকে বলা হয় হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তার মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একদম বেসিক যে ক্রাইটেরিয়াটা ম্যান্ডেটরিলি বলতেই হয়, থাকতে হয়, সেটা হচ্ছে যে কোনো ইউজারকে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে। এটা একজন হ্যাকার হতে পারে, একটা টেকনোলজিক্যাল টুল হতে পারে, বিভিন্নভাবে একজন ইউজার কিংবা আইটি অ্যাডমিনিস্ট্রেটরকে মনস্তাত্ত্বিকভাবে ফাঁদে ফেলে, অনেকটা ট্র্যাপে ফেলে তাকে ভুল করতে কিংবা কোনো ধরনের টেকনিক্যাল অ্যাকশন নিতে অথবা টেকনিক্যালি অ্যাবিউজ করতে বাধ্য করাটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা যদি ছোটভাবে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর লাইফ সাইকেল কি হতে পারে একটু গো থ্রু করি, তাহলে প্রথম স্টেপে আমরা দেখতে পারবো হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে
ক্ষেত্রে প্রবাবল অ্যাটাকার কিংবা যারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে তারা প্রথমে ইনফরমেশন গ্যাদার করে। ইনফরমেশন গ্যাদারটাই হচ্ছে ফার্স্ট স্টেপ অফ এ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেল। এক্ষেত্রে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে টার্গেট ইউজারদের সঙ্গে করবে তাদের পার্সোনাল ইনফরমেশন কিংবা ওই কোম্পানির ইনফরমেশন কিংবা যাকে ভিকটিম করতে চাচ্ছে ভিকটিমের ইন্টারেস্ট নিয়ে সে অ্যানালাইজ করে যত পারে মেসিভ লেভেলের ইনফরমেশনটাকে গ্যাদার করা হচ্ছে ফার্স্ট সাইকেল অফ এ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেল। এরপর হচ্ছে যখন একটা ভিকটিম কিংবা টার্গেট যাকে করছে যাদেরকে করছে ইনফরমেশন যখন নিয়ে নিচ্ছে তখন ওই ভিকটিমের সঙ্গে অ্যাটাকার মোর এঙ্গেজ হওয়ার চেষ্টা করে। মানে সেকেন্ড সাইকেলেই হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর যাদের সঙ্গে ভিকটিম তার ইনফরমেশন নিয়ে তাদের সঙ্গে মোর সেটা টেকনিক্যালি হোক বিভিন্ন টুল দিয়ে হোক বিভিন্ন কনভারসেশন দিয়ে হোক এঙ্গেজমেন্ট করার চেষ্টা করে। এবং এরপর থার্ড স্টেপটা হচ্ছে একটা সেকেন্ড থার্ড স্টেপটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে অ্যাটাকার ভিকটিমকে হচ্ছে সে এক্সপ্লয়েট করে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থার্ড স্টেপে এসেই হচ্ছে সে যে কোনো ধরনের প্রোগ্রাম এক্সিকিউট করে বলা যায়। ওখানে হচ্ছে সে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ট্র্যাপটা তার কম্পিউটার কিংবা সার্ভার কিংবা ডাটা সেন্টার কিংবা তার পার্সোনাল ডিভাইসে হচ্ছে এক্সপ্লয়েট করে। এবং ফোর্থ স্টেজ হচ্ছে এক্সিকিউশন এবং এক্সিট। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর লাস্ট স্টেজ হচ্ছে যখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা এক্সিকিউট করে তখন হচ্ছে যে অ্যাটাকার সে যা ভিকটিম তার সঙ্গে কমিউনিকেশনটা বন্ধ করে দেয়। তখন সে ওয়েদার এটা তার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা সাকসেস অথবা ফেইলিওর একটা রেজাল্ট সে এই এক্সিট লাস্ট স্টেজ থেকে বের করে নেয়। এটা হচ্ছে সোজা সাপটাই একদম আমরা বেসিক যদি চিন্তা করি এটা হচ্ছে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর লাইফ সাইকেলস যেখানে ইনফরমেশন গ্যাদারিং, ডেভেলপিং রিলেশনশিপ, এক্সপ্লয়টেশন এবং এক্সিকিউশন চারটা স্টেপস সাইকেল অনুযায়ী কাজ করে। এখন আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কিছু ডেটা কালেক্ট করেছি যেটা হচ্ছে বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর 2020, যেটা বাংলাদেশ ই গভর্নমেন্ট সিআইআরটি টিম থেকে রিস্ক অ্যাসেসমেন্ট ইউনিটের একটা রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী আমরা 2019 এবং 2020-এর বাংলাদেশের টপ থ্রেটস কি ছিল সাইবার অ্যাটাকের ক্ষেত্রে। এটা একটা বিভিন্ন ধরনের সবগুলো অর্গানাইজেশনের হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন টুল অ্যানালাইসিসের প্রেক্ষিতে এই রিপোর্টটা করা হয়েছে। যাতে আমরা দেখতে পাচ্ছি 2019 আমি যে টেবিলটা শো করছি এখানে লেফট পাশে 2019 এবং রাইট পাশে 2020-এর বাংলাদেশের টপ থ্রেটস গুলো আছে। এখানে দেখেন 2019-এর যেটা মালওয়্যার ছিল নাম্বার 1 থ্রেট সেটা ডাউন হয়ে গেছে। 2020-এ হচ্ছে নাম্বার 1 থ্রেট হচ্ছে স্প্যাম, যেটা 2019-এর সেকেন্ড স্প্যাম ছিল সেটা 2020-এ এসে ফার্স্ট এবং 2020-এর সেকেন্ড থ্রেট হচ্ছে র্যানসমওয়্যার। 2019-এও ফিশিংটা ছিল থার্ড এবং 2020-এও হচ্ছে ফিশিংটা থার্ড। একইভাবে ওয়েব বেস থ্রেট অ্যাটাক 2019 5 নাম্বার ছিল ডিনাইলেবল ডস অ্যাটাক, যেগুলো ডিক্লাইন করেছে। 2020-এর রিপোর্টটাকে আমরা একটু বেশি অ্যানালাইজ করব, সেটা 4 নাম্বার আমরা মালওয়্যার দেখতে পাচ্ছি। 5 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ইনফরমেশন লিকেজ। 6 নাম্বারে ইনসাইডার থ্রেট। 7 নাম্বারে হচ্ছে আপনার আইডেন্টিটি থেফট, ওয়েব বেসড অ্যাটাক, ডাটা ব্রিচ, ডিনাইলেবল সার্ভিস অর্থাৎ ডস অ্যাটাক, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকস, বটনেট, ক্রিপ্টো জ্যাকিং, ফিজিক্যাল ম্যানিপুলেশন অথবা ড্যামেজ অথবা থেফট অথবা ডেটা লস এবং সাইবার স্পিওনেজ। এগুলো হচ্ছে 2020-এর মোটামুটি প্রায়োরিটাইজড টপ থ্রেটস ছিল আমরা যেটা রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখতে পাচ্ছি। এখন এই যে টপ থ্রেটস এগুলো আমাদের আজকের প্রেজেন্টেশনের অবজেক্টিভসটা হচ্ছে মূলত সাইবার অ্যাটাকের মধ্যে
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে থ্রেডগুলো আছে ওগুলা নিয়ে আলাপ করা এবং ওগুলোর বেস্ট প্র্যাকটিস রেজলিউশন কিভাবে হতে পারে এগুলো নিয়ে আলাপ করা। এর মধ্যে থেকে এই 15টা টপ থ্রেডস যেটা আমরা 2020-এ দেখতে পাচ্ছি, নাম্বার 1 স্প্যাম, র্যানসমওয়্যার, ফিশিং থেকে শুরু করে সাইবার এসপিওনেজ পর্যন্ত, এখান থেকে কতগুলো অ্যাটাক আমার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে রিলেটেড, কিংবা এগুলো আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিভাবে রিলেটেড, এই জিনিসগুলো একটু আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। যদি নেক্সট স্লাইডে যাই, আমাদের টপ নাম্বার 1, এটার স্লাইডের নাম দিয়েছে আমরা হাউ অ্যাটাকস রিলেট টু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা যদি দেখি প্রথমে স্প্যাম হচ্ছে আসলে ম্যাক্সিমাম স্প্যাম আসে হচ্ছে ইমেল ফিশিং এর মাধ্যমে। ফিশিংটা হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল। আমরা ফিশিং এর লাইফ সাইকেল ফিশিং কিভাবে হয় পরের স্লাইডগুলোতে আসছি। এরপর হচ্ছে সেকেন্ড আমরা পেয়েছি র্যানসমওয়্যার অ্যাটাকটাও হচ্ছে এটার ভালনারেবিলিটিটা ক্রিয়েট হয় মোস্ট অফ দ্য কেসে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যাতে ক্রিমিনালসরা একটা র্যানসমওয়্যার মালওয়্যারকে অনুপ্রবেশ করানোর জন্য যে কোনো একটা কোম্পানির সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হোক, যে কোনো একটা ইউজারের কম্পিউটারে, সে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকেই ফার্স্ট একটা প্রায়োরিটি হিসেবে ইউজ করে র্যানসমওয়্যারের ক্ষেত্রে। এরপর হচ্ছে ফিশিং হচ্ছে বাই ডিফল্ট একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মালওয়্যারও হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসতে পারে, ইনফরমেশন লিকেজও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হতে পারে। ইনসাইডার থ্রেট হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের ভিতরের কোনো এমপ্লয়ি যদি কোনো থ্রেট ক্রিয়েট করে, নিজেই আত্মঘাতীমূলক কোনো কিছু করে, ইনসাইডার থ্রেট। এটার ক্ষেত্রে খুব ডিরেক্টলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রিলেট না হলেও অনেক ক্ষেত্রে ইনসাইডার থ্রেট কিভাবে নিজেদেরকে প্রলুব্ধ করবে দেখা যাচ্ছে হচ্ছে বাইরের কোনো হ্যাকার কিংবা বাইরের কোনো যারা সুবিধা নিতে চাচ্ছে ডেটার ক্ষেত্রে, তারা হয়তো ইনসাইডার কোনো এমপ্লয়িজের সঙ্গে তাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ট্র্যাপে ফেলতেও পারে। সো ইনসাইডার থ্রেট এবং আইডেন্টিটি থেফটও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনসাইডার থ্রেট। সেটা ওই 6 নাম্বার এবং 7 নাম্বারও হচ্ছে বোথ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে রিলেট করে। সো আমরা এই প্রথম 7টার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে স্প্যাম, ফিশিং, মালওয়্যার, এই তিনটা ডিরেক্টলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। রানসমওয়্যারও আপনার অনেক ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়, এবং ইনসাইডার থ্রেট, আইডেন্টিটি থেফট, এই দুটা জিনিসও হচ্ছে, এবং ইনফরমেশন লিকেজ, এগুলোও হচ্ছে অনেক ক্ষেত্রে ডিরেক্টলি, অনেক ক্ষেত্রে ইনডিরেক্টলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অ্যাটাকগুলো হতে পারে। একইভাবে ওয়েব বেসড অ্যাটাক, ডেটা ব্রিচ যদি আমরা চিন্তা করি, ওয়েব বেসড অ্যাটাকের ক্ষেত্রেও হচ্ছে মোস্ট অফ দ্য কেসে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং অথবা বেটিং এর মাধ্যমেই হয়। ডেটা ব্রিচ যেহেতু হিউম্যান মিস্টেক অথবা ম্যানিপুলেশনের মাধ্যমে হয়, সুতরাং এটাও একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হতে পারে। ডজ অ্যাটাক হচ্ছে বটনেটের মাধ্যমে, ডজ অ্যাটাকটা অনেক ক্ষেত্রে বেশি হয়, এবং বটনেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল। আমরা কিভাবে বটনেট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল সেটাতে আসছি পরে। একইভাবে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক, ক্রিপ্টো জ্যাকিং, ফিজিক্যাল ম্যানিপুলেশনের জন্য হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হতে পারে। আর নাম্বার 15 সাইবার এসপিওনেজ, জিনিসটা হচ্ছে অনেকটা আমাদের মতো দেশের জন্য খুব বেশি প্রভাবিত না। এটা আমরা যদি সাম্প্রতিক বিভিন্ন গ্লোবাল সাইবার অ্যাটাক চিন্তা করি, আমরা গত বছর আমেরিকাতে যে রাশিয়ান হ্যাকাররা সোলারউইন্ড কোম্পানিকে হ্যাক করেছিল পুরা, এটা হচ্ছে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র যেভাবে ইন্টেনশনালি হ্যাক করে, এটাকে সাইবার এসপিওনেজ বলা হয়। এক্ষেত্রে হচ্ছে প্রাইমারি যেটা হোল অথবা গ্যাপ অথবা ফাঁক ফোকর বের করার যে পদ্ধতি, সেটার ক্ষেত্রেও সাইবার এসপিওনেজের ক্ষেত্রেও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল ইউজ হওয়ার সম্ভাবনা বেশ ভালো। সুতরাং আমরা যে টপ 15 অ্যাটাকস নিয়ে আলোচনা করছি বাংলাদেশের পার্সপেক্টিভে, এখান থেকে এই টপ 15 এর মধ্যে ডিরেক্টলি 7-8টা সাইবার অ্যাটাকস হচ্ছে ডিরেক্টলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়, আর যে বাকি 5-6টা আছে ওগুলোও হচ্ছে ইনডিরেক্টলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হতে পারে। সো এই জন্যই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাওয়ারনেস, এটা টেকনিক্যাল রিজলিউশন হচ্ছে আমাদের জানাটা খুব বেশি জরুরি। আচ্ছা, এখন আমরা হচ্ছে কয়েকটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিক্স নিয়ে আলাপ করবো। প্রথমে হচ্ছে ফিশিং, স্পেয়ার ফিশিং এবং হচ্ছে হোয়েলিং, তিনটাই হচ্ছে একই গোত্রীয়, এই জন্য আমি একটাই হেডিং দিয়েছি। ফিশিং, স্পেয়ার ফিশিং, হোয়েলিং এর জিনিসটা আমরা অনেকেই জানি। ফিশিংটা হচ্ছে এক ধরনের সাইবার ক্রাইম, যেখানে হচ্ছে কোনো টার্গেট পিপলস, এটা একজন পিপল হতে পারে, গ্রুপ অফ পিপলস হতে পারে, একটা অর্গানাইজেশনের সব পিপলস হতে পারে, যাদেরকে হচ্ছে খুব লিউক্রেটিভ ভাবে বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করা হয়। এবং মোস্ট অফ দ্য কেসেস ফিশিং এর ক্ষেত্রে একদম 90% কেসেসই আছে ফিশিং এ ইমেইলটাকে অ্যাজ এ উইপন ব্যবহার করা হয়। আমরা যারা বিভিন্ন ধরনের
পার্সোনাল ইমেল অ্যাড্রেসে বিভিন্ন ধরনের মেইল পাই, বিভিন্ন লিঙ্ক ওপেন করতে বলে, অ্যাটাচমেন্ট ওপেন করতে পারে। অনেক ক্ষেত্রে মনে হয় যে এটা আমার জন্য পারফেক্ট একটা মেইল। আসলে দেখা যায় হচ্ছে এটাতে আমার লগ ইন ইনফরমেশন চাচ্ছে, আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন চাচ্ছে, কিংবা আমার কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশন চাচ্ছে। সো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ফিশিং, যেটা আমরা অনেকেই জানি। আর স্পেয়ার ফিশিংটা হচ্ছে যখন একটা টার্গেট করে শুধুমাত্র একজন লোককেই টার্গেট করে বলা হচ্ছে, তখন এটাকে স্পেয়ার ফিশিং। একটা ফিশিং একটা অর্গানাইজেশনের যদি 500 জন এমপ্লয়েজ হয়, তখন 200 জন এমপ্লয়েজ কে ঢালাও ভাবে একটা মেইল আসতে পারে। তখন 200 জনের মতো হয়তো 5 থেকে 10 জন ট্র্যাপ হয়ে ইনফরমেশন লিঙ্ক অ্যাটাচমেন্টে ওপেন করে ফেলতে পারে, কিংবা কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন দিতে পারে, যেটাকে বলা হচ্ছে ফিশিং। আর যখন খুব স্পেসিফিক্যালি একটা মেইল দেওয়া হচ্ছে, আমার ফর এক্সাম্পল তানিম, আমাকে যদি কখনো মেইল দেওয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিশিং, তখন এটাকে বলা হচ্ছে স্পেয়ার ফিশিং। স্পেয়ার ফিশিং, হোয়েলিং, যেটা হোয়েলিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্পেয়ার ফিশিং। হোয়েলিং এবং স্পেয়ার ফিশিং এর পার্থক্যটা হচ্ছে, হোয়েলিং হোয়েলিং ফিশিং মেইলটা সাধারণত একটা কোম্পানির টপ অফ দ্য বস অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা ম্যানেজিং ডিরেক্টরকে যখন একটা ফিশিং দেওয়া হচ্ছে, যেটা আসলে স্পেয়ার ফিশিং, তখন এটাকে বলা হচ্ছে হোয়েলিং। সো স্পেয়ার ফিশিং এবং হোয়েলিংটা হচ্ছে সেম। আর ফিশিংটা হচ্ছে যখন গ্রুপ অফ পিপলস কিংবা অল দ্য পিপলস অফ এ কোম্পানি দেওয়া হচ্ছে, সেটা ফিশিং। সো এই তিনটা ফিশিং, স্পেয়ার ফিশিং এবং হোয়েলিং থেকে আমরা যে ধারণাটা আমরা অনেকেই জানি, যে আসলে মুদ্রা কথা হচ্ছে সবকিছুই ফিশিং। যখন একজন পার্সনকে স্পেসিফিক্যালি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে স্পেয়ার ফিশিং। এবং ওই ফিশিং মেলটা যদি একটা কোম্পানির টপ অফ দ্য বস অথবা অর্থাৎ এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা ম্যানেজিং ডিরেক্টর কিংবা সিইও কে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে হোয়েলিং। ওইটাই আমরা বলছি ফিশিং ক্যাম্পেইনস ডোন্ট টার্গেট ভিকটিমস ইন্ডিভিজুয়ালি, দে আর সেন্ট আউট টু হান্ড্রেডস সামটাইমস থাউজেন্ডস অফ রেসিপিয়েন্টস। স্পেয়ার ফিশিং ইন কন্ট্রাস্ট ইজ হাইলি টার্গেটেড এন্ড টার্গেটস এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখন এই মেইলটা থেকে আমরা এক্সাম্পল, যে একটা মেইল আমরা ডিসপ্লেতে শো করছি, এটা যদি আমরা দেখি, এখানে ফিশিং এর ক্ষেত্রে দেখেন একটা হ্যালো ভ্যালুড কাস্টমার, এখানে আমরা একটা হেল্প ডেস্ক থেকে পাসওয়ার্ড রিসেট করার একটা মেইল আসছে। যে মেইলটা দেখে আমাদের কাছে মনে হতে পারে যে এটা আসলে ডিপার্টমেন্টাল কোনো হেল্প ডেস্ক কিংবা কোনো একটা কোম্পানির কিংবা কোনো একটা ব্যাংকের হেল্প ডেস্ক মেইল এসেছে। অনেক ক্ষেত্রে আমরা প্রলুব্ধ হতে পারি যে আমাদের পাসওয়ার্ড রিসেট করার জন্য আমরা ক্রেডেনশিয়াল দিয়ে দিতে পারি। সো এটা হচ্ছে একটা ফিশিং মেইল। একইভাবে যেটা স্পেয়ার ফিশিং এর আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, একজন স্টাফের নাম যদি হয় অ্যালেক্স, ফর এক্সাম্পল আমার নাম যদি হয় অ্যালেক্স, আমি ফর এক্সাম্পল জন নামের কাউকে ঘনিষ্ঠভাবে চিনি, জনের একটা মেইল আমি পেয়েছি, আমার কাছে ইনস্ট্যান্টলি মনে হতে পারে যে এটা আমার জন্য ভ্যালিড মেইল, অথচ এটা আসলে একদম স্পেয়ার ফিশিং। ওখানে ওই আমারকে অ্যানালাইজ করে আমার বন্ধু জন জেনে হয়তো আমাকে এই টার্গেট করে মেইল দেওয়া হচ্ছে, এই জন্য এটা হচ্ছে স্পেয়ার ফিশিং। আর যে কোনো ধরনের স্পেয়ার ফিশিং যখন একটা টপ অফ দ্য অর্গানাইজেশনকে দেওয়া হয়, সেটা হচ্ছে, যেটা আমরা আগেও বলেছি, হোয়েলিং। এই জিনিসটা ফিশিং, স্পেয়ার ফিশিং, হোয়েলিং এর পার্থক্যটা আমরা ছবিতে দেখাচ্ছি, যে একটা ফিশিং অনেকগুলা মাছকে একসঙ্গে আটকানোর চেষ্টা করতেছে বড়শি দিয়ে। স্পেয়ার ফিশিং হচ্ছে একটা বন্দুক দিয়ে একটা রকেট কিংবা কিছুকে মিসাইল ধরার চেষ্টা করছে। আর হোয়েলিং হচ্ছে কিভাবে যখন একটা বড় ফিশ ধরার চেষ্টা করছে কিংবা হোয়েল মাছ ধরার চেষ্টা করছে। কিভাবে অ্যানাটমি অফ ফিশিং যদি আমরা একটু দেখি, ফর এক্সাম্পল একজন হ্যাকার প্রথমে যখন একটা ফিশিং মেল পাঠাতে চায়, সে একটা কোম্পানিকে টার্গেট করে কোম্পানির সমস্ত এমপ্লয়েজ কিংবা কিছু টার্গেট এমপ্লয়েজ এর ডেটা নেই। ডেটা নেওয়ার জন্য সে সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, লিঙ্কডইন কিংবা টুইটার, ইউটিউব, যে কোনো কিছু কিংবা পপুলার ওয়েবসাইট থেকে, এখন সবার ডেটাই ওপেন। একটা কোম্পানি যদি 100 জনের এমপ্লয়ের ডেটা নিতে চায়, সে যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং থেকে তার ইন্টারেস্ট কি, তার ইমেল অ্যাড্রেস কি, ফোন নাম্বার কি, ব্লা 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 হাবিজাবি সব ইনফরমেশন সে গ্যাদার করতে পারে। এরপরে হচ্ছে সে জিনিসটাকে ফিশিংটাকে গ্রহণযোগ্য করার জন্য সে ফেক ইমেল অ্যাড্রেস বানাতে পারে। এখানে আমি আমার অর্গানাইজেশনের একটা এক্সাম্পল মেল ইউজ করেছি। দেখেন আমি icddrb.org তে আছি, এখানে ফর এক্সাম্পল সে একটা ফেক ইমেল বানালো IT@icddb.org। এখানে একটু যদি খেয়াল করি, আমরা এখানে আসলে আরটা নাই, icddrb.org জায়গায় আর শব্দটা মিসিং। তো এই ধরনের ফেক ইমেল অ্যাড্রেস গুলো আসলে নন টেকনিক্যাল পিপলস, ইভেন অনেক ক্ষেত্রে টেকনিক্যাল পিপলস আমরা খেয়াল করি না এখানে যে ডোমেইনটা আসলে পারফেক্টলি নাই। একইভাবে শুধু নট অনলি ইমেল অ্যাড্রেস, এখানে একটা google.com একটা জিরোর জায়গায় নিউমেরিক্যাল নাম্বার ও এর জায়গায় নিউমেরিক্যাল জিরো দিয়েও কিন্তু একটা
সে ম্যানিপুলেট করতে পারে ওয়েবসাইটকে, যেটা আমরা google.com এ g0ogle.com একটা এক্সাম্পল দেখাচ্ছি। এরপর সে ফেক ইমেল অ্যাড্রেস করে সে নাম্বার 1 এবং নাম্বার 2 স্টেপে কিন্তু টার্গেট পিপলস এর টার্গেট যাকে সে ফিশিং করবে তাদের ইনফরমেশন নিয়ে নিয়েছে, সে কাদেরকে চিনে সে ইনফরমেশন নিয়ে নিয়েছে, তার ইন্টারেস্টকে নিয়ে নিয়েছে। এবং ওই পার্সপেক্টিভে ফর এক্সাম্পল একটা ফিশিং মেল সে আইসিডি আইটি ডিপার্টমেন্ট এবং অল স্টাফকে দিতে চাচ্ছে, সে দেখলো হচ্ছে ওদের সঙ্গে তো আইটি ডিপার্টমেন্টের হামেশা যোগাযোগ হয়, তাহলে আমি IT@icddb.org বলে একটা ফেক ইমেল পাঠাই। এবং যখনই এই ধরনের ফেক ইমেল অ্যাড্রেস থেকে সে একটা ভ্যালিড কন্টেন্ট দিয়ে মেল পাঠাবে, এবং যতই সফিস্টিকেটেড স্প্যাম প্রোটেকশন সফটওয়্যার মালওয়্যার প্রোটেকশন ইউজ করি না কেন, যেহেতু এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং কন্টেন্টস এর মধ্যে যদি ফিশিং কিছু না থাকে, তাহলে এটা মোস্ট প্রবাবলি কোনো একদম 99% ক্ষেত্রে স্প্যাম প্রোটেকশন আটকাতে পারবে না। এবং যখনই এটা কারো ইমেল বক্সে ঢুকে যাচ্ছে, সাইকোলজিক্যালি এখানে ম্যানিপুলেট হয়ে গেল, যাদের কাছে মেল আসছে সে মনে করছে তার জন্য এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, সে ওই মেলটা খুলছে এবং ওই মেলের লিংক কিংবা অ্যাটাচমেন্টটা ওপেন করে হয়তো কোনো ধরনের মালওয়্যার অ্যাটাক তার কম্পিউটারে হয়ে যাচ্ছে, অথবা কোনো ধরনের কনফিডেন্সিয়াল ইনফরমেশন সে দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে আমরা ফিশিং এর অ্যানাটমি জানলাম। এখন আরেকটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল যেটা বেটিং, বেটিং কেও আমরা অনেকেই হয়তো জানি, বেটিং ও ওয়ান কাইন্ড অফ ফিশিং এর ডেভিয়াস কাজিন বলা হয়। ফিশিং এবং বেটিং এর পার্থক্যটা হচ্ছে মূলত বেটিং এর ক্ষেত্রে এখানে যাকে এক ধরনের মেইল কিংবা ট্র্যাপ করা হচ্ছে, তার পার্সোনাল ইন্টারেস্ট, সাময়িক লোভ এবং কৌতূহলকে পুঁজি করে হচ্ছে তাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়। ফর এক্সাম্পল, আমরা পার্সোনাল ইমেল অ্যাড্রেসে যে ধরনের একটা খুব 100% ডিসকাউন্ট অফার পাচ্ছি, কিংবা একটা ক্রেডিট কার্ড ফ্রি পাচ্ছি, অমুক জায়গায় আমার অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্সে এত ডলার পাঠানো হবে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সাময়িক কৌতূহলকে সে পুঁজি করছে। অথবা কোনো ধরনের একটা ঘটনা ঘটলো, তুমি এই ঘটনাটা জানতে হলে অমুক এখানে ক্লিক করো, এটা একটা ভয় ভীতি দেখিয়ে আমাকে প্রলুব্ধ করছে কোনো একটা লিঙ্ক কিংবা ওয়েবসাইটে যেতে, এগুলাকে বলা হচ্ছে বেটিং। তো বেটিং মোস্ট অফ দ্য কেসেস অনলাইন, একইভাবে ফিশিং এর মতো ইমেলের মাধ্যমে হয়। এখন ইদানিং আমাদের ইনস্ট্যান্ট মেসেজিং, হোয়াটসঅ্যাপ, ভাইবার, স্কাইপের মাধ্যমেও বেটিং হতে পারে। আমরা ইদানিং দেখি আমাদের হোয়াটসঅ্যাপ, ভাইবারে অনেক ধরনের অ্যাট্রাকটিভ মেসেজ আসে যেগুলো ওয়ান কাইন্ড অফ বেটিং, সাসপিশিয়াস কন্টেন্ট বলা যেতে পারে। বেটিং এর আরেকটা পপুলার রূপ হচ্ছে এটা বেটিং মোস্ট অফ দ্য কেসেস ফিজিক্যালি করা হয়। আমরা মনে একটু মিউট করলে ভালো হয়। বেটিং এর ফিজিক্যাল মিডিয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল, আমরা একটা অফিসিয়াল সেমিনারে গেলাম, ওখানে আমাদেরকে কেউ যদি একটা পেন ড্রাইভ গিফট দেয়, কিংবা একটা পেন ড্রাইভ দেখা গেল একটা আমি যে সেমিনারে যেখানে বসছি টেবিলে পড়েছিল, কিংবা ওয়াশরুমে গেছি ওয়াশরুমে একটা আমরা পেন ড্রাইভ পেয়েছি, ওই পেন ইভেন অনেক ক্ষেত্রে আমরা সিডিও এখন গিফট পাই, পেন ড্রাইভও গিফট পাই। এগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে বেটিং ট্রিক্স হতে পারে। দেখা গেল ওই পেন ড্রাইভটা আমি কৌতূহলবশত যেটা পেয়েছি একটা সেমিনারে গিয়ে আমার কম্পিউটারে প্রবেশ করালাম, কম্পিউটারে দেখা গেল হচ্ছে ওই পেন ড্রাইভের একটা ফোল্ডারে অমুক কোম্পানির সেলার ইনফরমেশন আছে, কিংবা কনফিডেন্সিয়াল কিছু পিকচার্স আছে, যেগুলো আসলে আমার কৌতূহলটাকে সে ম্যানিপুলেট করে বেট করার চেষ্টা করছে। সো পৃথিবীর সব মানুষই এই ধরনের যখন ইনফরমেশনের একটা ফোল্ডার পায়, 99% ক্ষেত্রে মানুষ হচ্ছে এটা কিন্তু ওপেন করার জন্য প্রলুব্ধ হয়। এগুলো হচ্ছে বেটিং ট্রিক্স। তখন দেখা গেল ওই পেন ড্রাইভের মাধ্যমে আমি একটা ফোল্ডার ওপেন করলাম, ওই ফোল্ডার থেকে একটা এক্সেল ওপেন করলাম, যে এক্সেলটা হয়তো ছিল একটা আপনার মালওয়্যার। এগুলোই হচ্ছে বেটিং। বেটিং এর টেকটিক্স গুলো এভাবেই হতে পারে। এগুলো পিকচারেও আসলে এই জিনিসগুলাই বলা হচ্ছে, এবং কন্টেন্টস যেগুলো আজকে এখানে লেখা দেখাচ্ছে ওই জিনিস যেটা বললাম ওগুলাই লেখা আছে। এরপরে আরেকটা পপুলার টেকটিক্স হচ্ছে যেটা বটনেট। বটনেটটা আমরা অনেকে জানি। বটনেট যদি আমি পিক্টোরিয়ালে একটু ডেসক্রাইব করি, বটনেটের ক্ষেত্রে এটা বটনেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ খুবই স্পেসিফিক এবং টার্গেট অ্যাটাক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করে হয়ে থাকে। এবং বটনেটের মেইন টার্গেট থাকে হচ্ছে একটা ডেটা সেন্টারে সবচেয়ে কনফিডেন্সিয়াল, এটা আমাদের ইআরপি সার্ভার হতে পারে, মেইল সার্ভার হতে পারে, কিংবা আমাদের সবচেয়ে যে কোনো কোম্পানির একটা ব্যাংকের জন্য যেমন ব্যাংকিং সফটওয়্যার, একটা গার্মেন্টসের জন্য গার্মেন্টস সফটওয়্যার, গার্মেন্টস ইআরপি সফটওয়্যার, এই ধরনের খুব টার্গেট সফটওয়্যার করে ডেটা হাতিয়ে নেওয়াটাই কিংবা ওখানে মালওয়্যার প্রবেশ করাটাই হচ্ছে বটনেটের মেইন অ্যাটাক থাকে। বটনেটের ক্ষেত্রে আমরা মোস্ট অফ আস জানি বটমাস্টার প্রথমে সে একটা সার্ভার, তার একটা বটনেট সার্ভার থেকে সে আমাদের একটা অর্গানাইজেশনের যে কোনো একটা নেটওয়ার্কে
যে কোনো একটা কম্পিউটারে মালওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করে, এবং এই মালওয়্যারটা হচ্ছে সেটা ফিশিং এর মাধ্যমে হতে পারে, স্পেয়ার ফিশিং এর মাধ্যমে হতে পারে, সেটা আপনার বেটিং এর মাধ্যমে হতে পারে। এরপর সে যখন একটা কম্পিউটারকে ইনফেক্ট করছে, ওই কম্পিউটারটা ওই অর্গানাইজেশনের নেটওয়ার্কের যেখানে আছে, সে দেখা গেল ওই কম্পিউটারটার সঙ্গে রিলেটেড সব নেটওয়ার্কও একই সঙ্গে ইনফেক্টেড হয়ে যেতে পারে। যখন বট মাস্টারের একটা মালওয়্যারের মাধ্যমে একটা কম্পিউটার ইনফেক্টেড হচ্ছে, তখন ওই ইনফেক্টেড কম্পিউটারকে বলা হচ্ছে বট, এবং ওই বটের মাধ্যমে যখন অনেকগুলো কম্পিউটার ইনফেক্টেড হচ্ছে, তখন সবগুলো কম্পিউটারকে মিলেই হচ্ছে এটা বটনেট। যখন একটা অর্গানাইজেশনের একটা ডিপার্টমেন্টের একটা 50 অথবা 100 অফ কম্পিউটারস একই সঙ্গে ইনফেক্টেড হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে বটনেট। বটনেট হলো এটা একটা জম্বি জোন হয়ে যায়। ওই জম্বি জোনের মধ্যে একই সঙ্গে ডিডোস অ্যাটাকও হতে পারে। ডিডোস অ্যাটাক হওয়া মানে ওখানে ব্যান্ডউইথ হাইয়েস্ট ইউটিলাইজেশন হবে, সমস্ত কম্পিউটারের হাইয়েস্ট সিপি ইউটিলাইজেশন, হাইয়েস্ট মেমোরি ইউটিলাইজেশন হতে পারে। এই ফাঁকে এই 100 অথবা এই 200 অফ কম্পিউটারের মধ্যে যদি বটমাস্টার এমন কোন কম্পিউটার খুঁজে পায় যেটা আসলে কোন একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কম্পিউটার, যে কম্পিউটারে আসলে কোন একটা, যে কম্পিউটারের মাধ্যমে কোনো ডেটা সেন্টারে সবচেয়ে হাইলি সফিস্টিকেটেড, সে বটমাস্টার যে সার্ভারটাকে টার্গেট করছে সেই সার্ভারের কোনো ধরনের রিলেশন, কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস থাকে, তাহলে সে এই ফাঁকটা ইউজ করে, এই নেটওয়ার্কিং পাথটা ইউজ করে সে ওই টার্গেট সার্ভারকে অ্যাটাক করে। সো এটাই হচ্ছে বটনেটের মেইন মেইন সচিত্র স্ট্রাকচার, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বটমাস্টার সে একটা কম্পিউটার টার্গেট করছে এবং কম্পিউটারটাকে সে অ্যাটাক করার চেষ্টা করছে থ্রু দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল। সেটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল, ফিশিং, স্পেয়ার ফিশিং, ওয়েলিং অথবা বেটিং, বেটিং যে কোনো কিছুই হতে পারে। এর মাধ্যমে সে অ্যাটাক করার মাধ্যমে বটনেট করে একটা টার্গেট সার্ভারকে অ্যাটাক করছে। এরপর আমরা আর একটু সহজভাবে জানার চেষ্টা করবো র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার সাইবার অ্যাটাকটা মোস্ট অফ দ্য মোস্ট পপুলার কনসেপ্ট পুরো গ্লোবালি হচ্ছে র্যানসমওয়্যার এখন পৃথিবীর সব দেশের যদি আমরা সাইবার অ্যাটাক ট্রেন্ডটা ফলো করি, এটা আমার মনে হয় ইনক্লুডিং উন্নত দেশ আমেরিকা, চায়না, রাশিয়া থেকে শুরু করে সব দেশের টপ 3 or 4 সাইবার প্রবাবল সাইবার অ্যাটাকের মধ্যে র্যানসমওয়্যার থাকবে, যেটা আমরা আজকে শুরুর দিকে দেখছিলাম যে বাংলাদেশের সাইবার অ্যাটাক ট্রেন্ডের নাম্বার 2 হচ্ছে 2020-এ র্যানসমওয়্যার। এটা অন্যান্য দেশেও একই রকম। সো র্যানসমওয়্যার অ্যাটাকটা হচ্ছে এখন সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে রিস্কি আমাদের জন্য, এবং র্যানসমওয়্যারের জন্য আমরা যারা সাইবার অ্যাটাক ট্রেন্ড ফলো করি আমরা অনেকেই জানি যে রিসেন্ট বাংলাদেশে যে ধরনের ডেটা লস হয়েছে, এনক্রিপ্ট হয়েছে, ডেটা ফাইল লস হয়েছে, সব অনেক ক্ষেত্রেই র্যানসমওয়্যার অ্যাটাকটা জড়িত ছিল। সো র্যানসমওয়্যারের সঙ্গে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে র্যানসমওয়্যার, আমরা সবাই জানি হয়তো, একটা কম্পিউটার ইনফেক্ট করে সে একটা ফাইলগুলোকে এনক্রিপ্ট করে দেওয়ার পরে সে একটা ফি, যেটাকে র্যানসম বলা হয়, একটা ফি ডিমান্ড করে, এই জন্যই হচ্ছে এটা র্যানসম। এবং এই র্যানসমওয়্যারটা আসলে কিছু না, একটা মালওয়্যার সে একটা কম্পিউটার কিংবা ওয়ার্ক অফ অনেকগুলো কম্পিউটার কিংবা একটা সার্ভারে প্রবেশ করাই দেয়, এবং প্রবেশ করে সেই মালওয়্যারটা থ্রু ইমেইলেও যেতে পারে, কোনো একটা ওয়েবসাইট ক্লিক করার মাধ্যমেও যেতে পারে, ইনস্ট্যান্ট মেসেজিং এর মাধ্যমেও যেতে পারে। সো প্রথমে যে মালওয়্যারটা র্যানসমওয়্যারে প্রবেশ করতেছে সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মোস্ট অফ দ্য কেসেস যাচ্ছে। এর জন্যই র্যানসমওয়্যার ওয়ান কাইন্ড অফ মালওয়্যারের মাধ্যমে র্যানসমওয়্যার অ্যাটাকটা হচ্ছে, এই জন্যই হচ্ছে এটার সঙ্গে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো রিলেশন আছে। সো এখানে র্যানসমওয়্যার ইজ ওয়ান কাইন্ড অফ মালওয়্যার, এখানে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। কিন্তু এটাকে কেন র্যানসমওয়্যার বলা হচ্ছে, কারণ হচ্ছে ওই মালওয়্যারটা আসলে আমার কম্পিউটার কিংবা সার্ভারের সব ইম্পর্টেন্ট ফাইলগুলোকে সে মুছে দিচ্ছে না, সেটাকে প্রোগ্রামেবল করে এনক্রিপ্ট করে দিচ্ছে, এবং এটাকে ডিক্রিপ্ট করার জন্য সে একটা ফি চার্জ করছে। এবং এই পর্যন্ত যত র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে ফি দিয়েও আসলে কিন্তু ডেটা উদ্ধার হওয়ার সাকসেস কেস খুব কম। ইভেন এমনও রেকর্ড আছে যে $1 বিলিয়ন, $100 মিলিয়ন দিয়েও আমেরিকার মতো বিভিন্ন বড় বড় কর্পোরেশন ডেটা র্যানসমওয়্যার অ্যাটাক থেকে ডেটা উদ্ধার করতে পারেনি, আমরা যদি সাইবার ট্রেন্ড অ্যানালাইটিক্যাল বিভিন্ন রিপোর্ট দেখি। এই যে টেবিলটা এখন দেখাচ্ছি, এখানে আমরা যারা সাইবার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন করি তারা নিশ্চয়ই জানে যে রিসেন্ট যত সাইবার অ্যাটাক হয়েছে এর মধ্যে প্রথম 10টা আমি এখানে টেবিলে শো করছি। এর মধ্যে WannaCry যে র্যানসমওয়্যার অ্যাটাক, এটা মোস্ট পপুলার, যেটা .1 না WANNA নামে, এটাই হচ্ছে গত বছর প্রায় 19% ক্ষেত্রেই হচ্ছে এই ভাইরাসটাই, এই মালওয়্যারটাই ছিল র্যানসমওয়্যারের ক্ষেত্রে। একইভাবে হচ্ছে Win30.Gen, Win30.Encoder, Win30.Genetic,
এগুলো হচ্ছে মোস্ট প্রবাবল র্যানসমওয়্যার মালওয়্যার ছিল গত 1 বছরে বাংলাদেশ পার্সপেক্টিভে। একটা র্যানসমওয়্যার এটা কিভাবে হতে পারে, এটার লাইফ সাইকেলটা একটু আমি জানি। এখানে হচ্ছে প্রথমেই ফার্স্ট স্টেপটা হচ্ছে সে ক্যাম্পেইন করে, ক্যাম্পেইনটা ফিশিং কিংবা অন্য যে কোনো কিছু, কোনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডস এর মাধ্যমে। এরপর হচ্ছে যখন সে ফিশিং এ সাকসেসফুল হচ্ছে, কোডটা ডাউনলোডেড হচ্ছে, কোডটা ডাউনলোড হলে এক্সিকিউশন বেগিন হয়ে যাচ্ছে। কোড মানে এটা একটা মালওয়্যার। যখন ওই থার্ড স্টেজে হচ্ছে ওই মালওয়্যারটা কানেক্টিভিটি সিস্টেম চেঞ্জেস সে করা শুরু করে দেয়। ওই মালওয়্যারটা যখন র্যানসম মালওয়্যারটা যখন একটা কম্পিউটারে ঢুকে, সে টার্গেট করে করে অনেকগুলো কম্পিউটার কিংবা সার্ভারে ঢুকালেই সেখানে হচ্ছে সে সিস্টেম চেঞ্জ করা শুরু করে। এরপর হচ্ছে পুরো সিস্টেমটাকে সে স্ক্যান করে হচ্ছে নেসেসারি ফাইলস গুলাকে সে এনক্রিপ্ট করে দেয়। যখনই এনক্রিপ্ট করে দেয় সে হচ্ছে অরিজিনাল ফাইলগুলোকে তারপর ডিলিট করে দেয়। যখনই হচ্ছে সে অরিজিনাল ডেটা ডিলিট করে দেয়, সমস্ত ইম্পর্টেন্ট ফাইল এনক্রিপ্ট হয়ে যায়, তখন ডেটা মিস হয়ে যায়, তখন এটা অ্যাটাকার হচ্ছে সে র্যানসম ডিমান্ড করে, অর্থাৎ সে টাকা পয়সা ডিমান্ড করে। এই 6টা স্টেপের মধ্যে হচ্ছে র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে যায়। আমরা যারা র্যানসমওয়্যার অ্যাটাকের শিকারের এক্সপেরিয়েন্স আছে আমরা নিশ্চয়ই জানি র্যানসমওয়্যার অ্যাটাকে কিন্তু পুরো কম্পিউটার ধসে যায় না। আমরা ইন এ সাডেন কেস হয়তো কম্পিউটারে গিয়ে দেখতে পাই যখন একটা কম্পিউটার র্যানসমওয়্যার অ্যাটাক হয় কিংবা একটা সার্ভার র্যানসমওয়্যার অ্যাটাক হয়, ওই কম্পিউটার কিংবা সার্ভারের যত ইম্পর্টেন্ট ফাইলস ছিল সেগুলো একটা পিকুলিয়ার এক্সটেনশনে হচ্ছে সব এনক্রিপ্ট হয়ে গেছে। যখন আমরা ওই ফাইলগুলোকে ওপেন করতে চাই আসলে তখন আমরা ওই ফাইলগুলোকে ওপেন করতে পারি না। সো এটাই হচ্ছে র্যানসমওয়্যারের আমরা যদি বলি সহজ ভাষায় স্টেপস। সো আমরা প্রথম থেকে যদি আজকের প্রেজেন্টেশনটা আমরা একটু রিকল করি, আমরা বাংলাদেশ পার্সপেক্টিভে সাইবার অ্যাটাক রেকর্ডস গুলো দেখছিলাম, এর মধ্যে থেকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে কিভাবে রিলেট সেটা দেখছিলাম, এবং আমরা কয়েকটা মানে মোস্ট পপুলার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেল গুলাকে জানার চেষ্টা করেছি। এর মধ্যে ফিশিং, স্পেয়ার ফিশিং, ওয়েলিং, বেটিং, বটনেট এবং র্যানসমওয়্যার। সো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আরো অনেক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয় যেগুলো অনেক ক্ষেত্রে মেইল ছাড়াও হয়, যেমন আর একটা ফিশিং বলে ভয়েস ফিশিং, যেটা অনেক ক্ষেত্রে খুব পপুলার। আমাদের অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্টলি একটা অমুক ব্যাংক কিংবা আমাদের ক্রেডিট কার্ড কোম্পানি থেকে কিংবা আমরা যেটা বিকাশে দেখি ইনস্ট্যান্টলি আমাদেরকে ভয়েস করে এমন একটা ট্র্যাপে ফেলে আমাদের থেকে ইম্পর্টেন্ট ডেটা নিয়ে নিচ্ছে আমরা ট্র্যাপে করে, যেটাও ওয়ান কাইন্ড অফ কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, বাট এটা ডিরেক্টলি আসলে মেইল কিংবা আইটির সঙ্গে রিলেট না বলে এটাকে আমরা টপিকে আনি না, যেটাকে ফিশিং বলা হয়, ভয়েস ফিশিং, ভয়েসের মাধ্যমে ম্যানিপুলেট করে। কিভাবে হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং এরটা আমরা এখানে স্লাইডে আনি না। ইনস্ট্যান্ট মেসেজিং এটা ইমেলের বাইরে ভাইবার, স্কাইপ, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এখন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, এসএমএস এর মাধ্যমেও আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং লিঙ্ক পাঠিয়ে আপনাকে ট্র্যাপে ফেলতে পারে, যেগুলো ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। আরেকটা পপুলার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা খুব ফিজিক্যালি হয়, যেটা অনেক ক্ষেত্রে হচ্ছে একটা কোম্পানিতে খুব কনফিডেন্সিয়াল কোম্পানিতে অনুপ্রবেশের জন্য অনেকের পার্সোনাল আইডি কার্ডকে ক্লোন করে কিউআর কোড সহ হয়তো সে ওই আইডি কার্ড নিয়ে একটা কোম্পানিতে চলে যেতে পারে। এক্ষেত্রে সে যে টার্গেট পিপলস এর আইডি কার্ড ক্লোন করতে চাচ্ছে, তাহলে সে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ওই টার্গেট পিপলের সঙ্গে একটা রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করবে, ওর ইনাফ ইনফরমেশন নিয়ে, ওর কোম্পানির অ্যাক্সেস ইনফরমেশন নিয়ে ওই কোম্পানিকে সে প্রবেশ করার চেষ্টা করবে। সো এগুলো হচ্ছে পপুলার ওয়ান কাইন্ড অফ খুবই পপুলার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক্স। সো আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মোটামুটি বেশ যে টপিক গুলো বললাম এগুলাই হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ পার্সপেক্টিভে 80-90% ক্ষেত্রে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং গুলা ইউজ হয় এবং গ্লোবালিও তাই। আরো অনেক ধরনের ট্রিক্স আছে, আমি খুব বেশি টেকনিক্যালি যাব না, এখানে আমারও জ্ঞানের স্বল্পতা আছে, হয়তো কখনো আরো যদি আমরা সেশন করি এগুলো আরো ডিটেলস লেভেলে যাব। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস কি হতে পারে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর। ফার্স্ট স্লাইডে আমরা জানার চেষ্টা করব ইনফ্রাস্ট্রাকচার লেভেলে। ইনফ্রাস্ট্রাকচার লেভেলের এই কন্টেন্টস গুলো হচ্ছে আসলে প্রযোজ্য হচ্ছে আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটর, এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, আইটি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে কিংবা সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, তাদের জন্য যে বেস্ট প্র্যাকটিস গুলো আমাদের জানা দরকার। এরপরে আমরা পুরো অল এমপ্লয়িজ এর জন্য বেস্ট প্র্যাকটিস কি হতে পারে সেটা জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম কে সবসময় আপ টু ডেট রাখতে হবে। নট অনলি অপারেটিং সিস্টেম, আমার সার্ভার কিংবা কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার থাকে সেগুলোকে সবসময় আপ টু ডেট রাখতে হবে। এবং আপ টু ডেট এই শব্দটা এখানে আমি এটার ডিটেলসে যদি যাই, একটা সফটওয়্যার আপ টু ডেট মানে ওই সফটওয়্যারটাকে অবশ্যই
আমরা যাতে ক্র্যাক সফটওয়্যার ইউজ না করি, এটাকে অবশ্যই লাইসেন্স থাকাটাকে আমি আপ টু ডেট বলছি। রেগুলারলি আনইনস্টল সফটওয়্যার, যেটা আমাদের দরকার নেই ওই সফটওয়্যারগুলোকে আমরা আনইনস্টল করব। এবং Yeah. অ্যান্টিভাইরাস সলিউশন, একটা রিপোর্টেবল কোম্পানির অ্যান্টিভাইরাস সলিউশন ইউজ করতে হবে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের সমস্ত আইটি ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্ট, সেটা সার্ভার হোক, নেটওয়ার্ক ইকুইপমেন্টস হোক, ইভেন অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হোক, ওটার রিগার্ডিং প্যাচগুলো যাতে আমরা রেগুলার এবং শিডিউল বেসিসে আপডেট রাখি। ব্যাকআপ ম্যানেজমেন্টটা খুব বেশি এনশিওর। আমরা যারা এন্টারপ্রাইজ লেভেলে কাজ করি, ডিজাস্টার রিকভারি ম্যানেজমেন্ট রাখতে পারলেও ভালো। তবে ইম্পর্টেন্ট ডেটাগুলার ব্যাকআপ এবং ব্যাকআপের ক্ষেত্রে মাস্ট বি অনলাইন এবং অফসাইট ব্যাকআপও যাতে আমরা রাখতে পারি, যাতে এক্সট্রিম ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আরটিও রিকভারি টাইম অবজেক্টিভ দেরিতে হলেও, অনেক সময় লাগলেও, যাতে অন্তত আমরা ডেটাটা রিকভার করতে পারি। এটা অবশ্যই আইটি অ্যাডমিনিস্ট্রেটরের এই জিনিসটা খেয়াল রাখা উচিত কিংবা দরকার। এরপর হচ্ছে যেটা আমরা জানি, আমরা নেসেসারি নেটওয়ার্ক প্রোটেকশন, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস এবং আদার সিকিউরিটি টুল ইউজ করতেই হবে, যেটা বলছিলাম। আমাদের অর্গানাইজেশনের যত কম্পিউটার আছে, এখানে অ্যান্টিভাইরাস, ডেটা লস প্রিভেনশন এবং এক্সপায়ার সফটওয়্যার এগুলো রাখতে পারলে ভালো, যত ধরনের সিকিউরিটি সলিউশন আছে। এবং প্রোটেক্ট অল পেজেস অফ আওয়ার পাবলিক ওয়েবসাইটস। এখানে প্রোটেক্ট মানে আমাদের পাবলিক ওয়েবসাইট প্রোটেক্ট মানে আমরা যারা ওয়েব সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আছি বা সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, অবশ্যই সব ধরনের এইচটিটিপি পেজ যাতে আমরা এইচটিটিপিএস সিকিউরলি এসএসএল দিয়ে কনফিগার করি, এটা ওয়ান কাইন্ড অফ ম্যান্ডেটরি বেস্ট প্র্যাকটিস বলা যেতে পারে। এবং লাস্ট যেটা একজন অ্যাডমিনিস্ট্রেটরের খেয়াল রাখতে হবে, আমরা যাতে আমাদের একজন সিকিউরিটি কিংবা আইটি অ্যাডমিনিস্ট্রেটর কিংবা আইটি হেডের দায়িত্বের মধ্যে পড়ে যাতে ওই অর্গানাইজেশনের সমস্ত এমপ্লয়িজরা সাইবার সিকিউরিটি কিংবা আইটি সিকিউরিটি নিয়ে এনাফ অ্যাওয়ারনেস পায়। সেটা তাদেরকে যেভাবে হোক, ইমেল ট্রেনিং এর মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক, যেভাবে হোক তাদেরকে যাতে এডুকেট করা হয়। এরপরে বেস্ট প্র্যাকটিস গুলো হচ্ছে আমরা এভরিওয়ান, তার মানে এই বেস্ট প্র্যাকটিস গুলো আসলে আমাদের সব স্টাফ জানতে হবে। যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, ফিশিং, স্পেয়ার ফিশিং, বটনেট, বিভিন্ন ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যেগুলোর জন্য আমাদের প্রথম অ্যাওয়ারনেসটা হচ্ছে কোনো সমস্ত এমপ্লয়িজকে যে জিনিসটা অ্যাওয়ার করতে হবে, কোনো ইমেইলের সাবজেক্ট এবং ডিসপ্লে নেম দেখে যাতে আমরা ট্রাস্ট না করি, এবং কোনো আননোন সেন্ডার থেকে মেল আসলে যাতে আমরা রিপ্লাই যাতে না করি, এবং একটা আননোন সেন্ডারের মেইলের কিংবা নোন সেন্ডারের কোনো মেইলেও যদি কোনো ধরনের সাসপিশিয়াস লিঙ্ক থাকে, অ্যাটাচমেন্ট থাকে, সেটাকে আমরা যাতে ক্লিক না করি। এই বেসিক অ্যাওয়ারনেসগুলো আমাদের সবাইকেই বলতে হবে। এক্ষেত্রে এবং ওই ধরনের মেইলে আমরা যাতে কোনো ধরনের পার্সোনাল এবং কনফিডেন্সিয়াল, কোম্পানি কনফিডেন্সিয়াল ইনফরমেশন না দিই। এবং ফিশিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, একটা ফিশিং এর খুব কমন টেকনিক হচ্ছে, যদি কোনো ধরনের মেইলের সাবজেক্টে খুব ধরনের আর্জেন্সি থাকে, তোমাকে উইদিন এ ভেরি সোনেস্ট রিপ্লাই দিতে হবে, কিংবা ওখানে এত দুর্ঘটনা ঘটে গিয়েছে কিংবা এত ডোনেশন দেওয়া হবে, তাহলে বুঝতে হবে এটা আসলে খুব সিলি একটা ফিশিং মেইল। এগুলো বিওয়ার অফ সাবজেক্ট লাইন, এর জন্য বলছি সাবজেক্ট লাইন দেখে অনেক ক্ষেত্রে বোঝা যায়। মোস্টলি যেটা আমাদের সমস্ত স্টাফদের অ্যাওয়ার করা দরকার, সিগনেচার রিভিউ করে আমরা অনেকটা ফিশিং আইডেন্টিফাই করতে পারি। যে সমস্ত মেইলের সিগনেচার ইনাফ ইনফরমেশন থাকে না, শুধুমাত্র নাম দিই, তার হয়তো ডেজিগনেশন দেওয়া নাই, ফোন নাম্বার দেওয়া নাই, কোম্পানির মেইলিং অ্যাড্রেস দেওয়া নাই, তাহলে বুঝতে হবে এই মেইলটা সাসপিশিয়াস বা ফিশিং হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি ডিটেল ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে একটা আননোন সেন্ডারের মেইল আমরা ওই সেন্ডারকে ফোন করে গিয়ে ওই মেইলটা আসলে ভ্যালিড কিনা আমরা জাস্টিফাই করে নিতে পারি। তারপর হচ্ছে বেসিক অ্যাওয়ারনেস, যেটা আমরা অনেকেই জানি, স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ডের ডেফিনিশন অনুযায়ী মিনিমাম 8 ক্যারেক্টার্স, কম্বিনেশন অফ আপার, লোয়ার, নিউমেরিক্যাল নাম্বার এন্ড স্পেশাল ক্যারেক্টার্স। যদি সম্ভব হয়, আমরা এখন এন্টারপ্রাইজ লেভেলে অনেক ধরনের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ইউজ করি, টু ফ্যাক্টর, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ইউজ করতে পারি। এবং নেভার ইউজ ডিফল্ট পাসওয়ার্ড। আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যারা আছি, অনেক ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড আমাদের নেটওয়ার্ক ডিভাইসের বিভিন্ন ইউজারের ক্ষেত্রে থেকে যায়, এটা আমরা কখনোই করবো না। ডিফল্ট পাসওয়ার্ডটা মাস্ট বি চেঞ্জ। এখন কারেন্ট আপনারা যে কোনো ধরনের ভালনারেবিলিটি থ্রেট যদি আমরা অ্যানালাইজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও লাগে না, ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আমাদের ম্যালওয়্যার অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওয়াইফাই, পাবলিক ওয়াইফাই হটস্পট গুলা যাতে ইউজ না করে, আমরা আমাদের এমপ্লয়ীদেরকে সেটা প্রহিবিট মানে ইউজ না করার জন্য আমরা
অ্যাওয়ার করব। এগুলো ছিল বেস্ট প্র্যাকটিস যেটা আমরা আইটি অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং অল এমপ্লয়িজ এর জন্য বলেছি। এখন হচ্ছে আমরা কিছু জিনিস সিকিউরিটি কন্ট্রোলস জানার চেষ্টা করব, যেটার বেসিক সিকিউরিটি কন্ট্রোলস এর মধ্যে হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল অফ হার্ডওয়্যার অ্যাসেটস এবং সফটওয়্যার অ্যাসেটস। মানে হার্ডওয়্যার আমার একটা অর্গানাইজেশনের, আমি যদি আইটি অ্যাডমিনিস্ট্রেটর হই, আমার যত ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার অ্যাসেট আছে এটার ইনভেন্টরি এবং ইনভেন্টরির কন্ট্রোলটা আমাদের যাতে নকল মনে থাকে। ভালনারেবিলিটি বিভিন্ন ধরনের, এখন অনেক ধরনের ফ্রি পপুলার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল আছে, পেইডও আছে। আমরা আমাদের এন্টারপ্রাইজ সলিউশন গুলাকে একটা কন্টিনিউয়াস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে রাখবো এবং এটাকে ম্যানেজ করার চেষ্টা করব। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ যত লেস অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ হওয়া যায় ততই হচ্ছে একটা সিস্টেম সিকিউরিটির পূর্বশর্ত। এই জন্যই এই বেসিক সিকিউরিটি কন্ট্রোলটা হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজটা কন্ট্রোল রাখবো। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, মোবাইল ডিভাইস, ল্যাপটপ, ওয়ার্কস্টেশন, সার্ভারের মধ্যে সিকিউর কনফিগারেশনের জন্য যদি আমরা একটা হার্ডেনিং চেকলিস্ট করে রাখতে পারি, যখন আমার অর্গানাইজেশন একটা ল্যাপটপ কনফিগার হবে, সেই আমার হার্ডেনিং চেকলিস্ট অনুযায়ী এই 20-25টা সিকিউরিটি চেকলিস্ট কি কমপ্লাই করবে, অন্য কিছু কমপ্লাই করবে না। সেম গোস টু আমার সার্ভারের ক্ষেত্রে, সেম গোস টু আমার মোবাইল ডিভাইসের ক্ষেত্রে অথবা সফটওয়্যারের ক্ষেত্রে। এই ধরনের একটা সিকিউরিটি কনফিগারেশন চেকলিস্ট করার পদ্ধতি নেওয়াটা হচ্ছে একটা ভালো বেসিক লেভেলের সিকিউরিটি কন্ট্রোল। আমরা যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর করি, আমরা জানি হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম কিংবা ডেটাবেস কিংবা অ্যাপ্লিকেশন অডিট লগ থাকে, এগুলোকে রেগুলার বেসিসে মেইনটেনেন্স মনিটর করাটা ওয়ান কাইন্ড অফ বেসিক সিকিউরিটি কন্ট্রোল। এরপর হচ্ছে অর্গানাইজেশনাল কিছু সিকিউরিটি কন্ট্রোল। এটা যত বড় অর্গানাইজেশন বা যে অর্গানাইজেশন যত বেশি সিকিউর রাখতে পারে, এটা অর্গানাইজেশনের অনেকটা ইন্টেনশন, তাদের অনেকটা ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে এই সিকিউরিটি কন্ট্রোলটা। যেটা আমরা বলছি ইমেল, ওয়েব ব্রাউজার প্রোটেকশন, মালওয়্যার ডিফেন্সের জন্য আমাদের যত সফটওয়্যার রাখতে পারি, যেমন আমরা যদি চিন্তা করি অ্যান্টিভাইরাসের জন্য এটা ক্যাসপারস্কাই, সিনেমটেক কিংবা ট্রেন্ড মাইক্রো। আমরা যদি মেইল প্রোটেকশনের জন্য বারাকুডা কিংবা অফিস মাইক্রোসফটের ডিফেন্স 365, কিংবা আমার ওয়েব ব্রাউজার প্রোটেকশনের জন্য যদি আমি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, এই ধরনের যে সমস্ত ভেন্ডরই আছে কিংবা ওপেন হোক পেইড হোক, এগুলো আমরা সিকিউরিটির জন্য রাখতে পারি। আরো যদি আমরা বড় আঙ্গিকে চিন্তা করি, যেটা সিকিউরিটি অপারেশন সিস্টেম মনিটর, কন্টিনিউয়াস মনিটরিং রাখার জন্য, যেটাকে সিকিউরিটির ইআরপি সলিউশন এসআইএম বা এসআইএম আমরা রাখতে পারি, সিস্টেম ইনফরমেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। অথবা আমরা যে কোনো ধরনের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং টুলস, সফটওয়্যার টেস্টিং টুলস, কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস দিয়ে একটা কন্টিনিউয়াস আমাদের এন্টারপ্রাইজ সিকিউরিটি মনিটরিং এ রাখতে পারি, যেটা আসলে ওয়ান কাইন্ড অফ অর্গানাইজেশনাল সিকিউরিটি কন্ট্রোল। যেটা আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনরা আমরা জানি এবং আমাদের প্র্যাকটিসে রাখাটা উচিত, সেটা হচ্ছে লিমিটেশন এন্ড কন্ট্রোল অফ নেটওয়ার্ক পোর্টস, প্রোটোকলস এবং সার্ভিসের। যে পোর্টগুলোর ইউজ করা দরকার, আসলে আমরা সেই পোর্টগুলো ইউজ করব। যে প্রোটোকলগুলো ইউজ করা দরকার সেই প্রোটোকল করা দরকার ইউজ করব। একটা অপারেটিং সিস্টেমে যে সার্ভিসগুলাই শুধুমাত্র আমার সার্ভিস অপারেশনের জন্য দরকার, ওই সার্ভিসগুলাই রানিং থাকে, বাকিগুলো আমরা স্টপ করে রাখবো। এটাই এখানে অর্গানাইজেশনাল কন্ট্রোলে বলছি, লিমিটেশন এন্ড কন্ট্রোল অফ নেটওয়ার্ক পোর্টস, প্রোটোকলস এন্ড সার্ভিসেস। এটা রিকভারি ক্যাপাবিলিটিস এর কথা আমরা কিছুক্ষণ আগে বেস্ট প্র্যাকটিসেও বলছিলাম, যেটাও একটা অর্গানাইজেশনাল সিকিউরিটি কন্ট্রোলস এর মধ্যে পড়ে। আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যত সফিস্টিকেটেড ব্যাকআপ এন্ড রিকভারি সলিউশন রাখতে পারলে ভালো। আরো যদি আমরা বড় অর্গানাইজেশন হয়, তাহলে ডিজাস্টার রিকভারি মাল্টি সাইট লেভেলের দুইটা সাইডে আমরা কোর সাইট রাখতে পারি, কিংবা অফ সাইডের মধ্যে আমরা অফ সাইড টেপ, ভল্টেড টেপও রাখতে পারি। বিভিন্ন ধরনের ডিজাস্টার রিকভারি ম্যানেজমেন্ট আমরা যে যার সামর্থ্য অনুযায়ী রাখাটা one kind of organizational security control. Secure configuration for network device such as firewall, routers and switches, যেটা আমরা বলেছি যে কিছুক্ষণ আগে হার্ডেনিং চেকলিস্ট করা, এটাও one kind of organizational control. বাউন্ডারি ডিফেন্স এন্ড ডেটা প্রোটেকশন, এটাও আসলে আমাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে আমরা ডেটা প্রোটেকশনের জন্য কোনো ধরনের পেইড সলিউশন ইউজ করব কিনা, যেটা আমাদের ওয়ান কাইন্ড অফ কন্ট্রোল এবং এটা সিকিউরিটিটাকে অনেকটা এমফাসাইজ করে আরো বেশি। একইভাবে ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল, আমরা ওয়্যারলেস অ্যাক্সেস যে ধরনের ম্যানেজমেন্ট আছে, এটাকেও সিকিউরিটির জন্য আমরা আমাদের পেইড সলিউশন সফটওয়্যার ইউজ করতে পারি। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং এর কথা আগেই বলেছি। সো এগুলো হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল সিকিউরিটি কন্ট্রোলস। যেটা আমরা বেস্ট প্র্যাকটিসেও বলেছি, ইমপ্লিমেন্ট আ সিকিউরিটি অ্যাওয়ারনেস এন্ড ট্রেনিং প্রোগ্রাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যারা আইটি অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছি,
তাদের ওয়ান কাইন্ড অফ এটা দায়িত্ব কিংবা কর্তব্যের মধ্যে পড়ে আমাদের যারা নন টেকনিক্যাল আইটি নন আইটি পার্সনস আছে অল স্টাফ তাদেরকে আসলে সময়ে সময়ে পিরিয়ডিক্যালি শিডিউল অনুযায়ী অ্যাওয়ার করাটা আমাদের একটা আসলে দায়িত্ব। তো এই ছিল আমাদের আসলে আজকে পর্যন্ত প্রেজেন্টেশন। এখন আমাদের আমরা আগেই শেষ করেছি। দেখুন গভর্নমেন্ট প্রতিষ্ঠান ভাই, স্বাধীন ভাই, কোন গভর্নমেন্ট প্রতিষ্ঠান নাকি প্রাইভেট অর্গানাইজেশন? হ্যাঁ, ধন্যবাদ তামিম ভাই। আপনার কি ইয়ে শেষ, প্রেজেন্টেশন শেষ? হ্যাঁ, আমার শেষ। এখন আমরা কিছু জিনিস ওপেন ডিসকাশন করতে পারি। হ্যাঁ, আমরা যারা আসলে তামিমের আলোচনায় অংশগ্রহণ করেছি সবাইকে আমরা বাংলাদেশ সিস্টেম অ্যাডমিন ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমাদের আজকের এই প্রথম আলোচনা বা প্রথম টেকনিক্যাল সেশন, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে কন্টিনিউ করার একটা পরিকল্পনা নিয়েছি। তো আপনাদের পরবর্তী সেশনগুলোতে আমাদের এই ধরনের সুযোগ থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের এই আজকের সেশন সম্বন্ধে আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে নিজের পরিচয় দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমি রিয়াজুল হক বলছিলাম। যদি ডট মডেল সম্পর্কে কিছু একটা বলতেন ভাইয়া, ডট মডেল সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। কোন সম্বন্ধে? ডট নেট? না ভাই, ডট ডট ডজ 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 অ্যাটাক, ডজ অ্যাটাক ডিডস ডিডস ডিডস, হ্যাঁ ডজ এবং ডিডস। এক্সেলেন্ট। ডিডস অ্যাটাক সম্বন্ধে আমরা যেটা বলছিলাম, ডিডস অ্যাটাকটা আমার ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যদি আমি রিলেট করি, এটা আমার বটনেটের মাধ্যমে হতে পারে। যখন টার্গেট করে কেউ আমার একটা সার্ভারে হচ্ছে একটা মালওয়্যার প্রথমে অনুপ্রবেশ করায়, এবং ডিডস এর ক্ষেত্রে যেটা করে মালওয়্যার দিয়ে সাধারণত সে ডিএনএস ফ্লাড করে অথবা এনটিপি ফ্লাড করে অথবা আমরা এসওয়াইএম ফ্লাডিং করে, যেটার কারণে হচ্ছে যেটার ক্ষেত্রে ডিএনএস ফ্লাডের ক্ষেত্রে হয় কি, আমার ডিএনএস সার্ভারটাকে সে সব ধরনের কোয়েরিকে সে 100% লুট করে ফেলে। তখন আমার ওই নেটওয়ার্ক থেকে কোনো ধরনের ডিএনএস রিকোয়েস্ট সে আর ক্যাটার করতে পারে না। একইভাবে হচ্ছে সে ওই ডিডস অ্যাটাক যদি হয়ে যায়, তাহলে একটা নেটওয়ার্কের হচ্ছে সমস্ত কম্পিউটারের সিপিইউ মেমোরি রিলেশন হাইস্ট হতে পারে। তো ওয়ান কাইন্ড অফ ডিডস অ্যাটাকটা হচ্ছে একটা মালওয়্যারের মাধ্যমে ফ্লাডিং করা। ফ্লাডিংটা বিভিন্নভাবে হতে পারে, ডিএনএস ফ্লাডিং, এনটিপি ফ্লাডিং কিংবা ইউডিপি ফ্লাডিং বিভিন্নভাবে হতে পারে। এবং আমরা যদি আমাদের সাইবার অ্যাটাক ট্রেন্ডে দেখি, এটা ডিডস অ্যাটাকের প্রবণতা 2019-এ এটা আমাদের 5 নম্বরে ছিল, কিন্তু 2020-এ সেটা একটু ডিক্রিজ করেছে, এটা 10 নম্বরে চলে এসেছে। এই হচ্ছে বেসিক ডিডস এর জিনিস। আর ডিডস এর যদি আরো ডিটেইলস লেভেল আমরা আমাদের গুগলিং করে কিংবা ইউটিউবে আমরা দেখে নিতে পারি, অথবা ভবিষ্যতে যদি ডিডস এর উপরে যদি আমরা শুধু ডিডস অ্যাটাকের উপরে আরো পুঙ্খানুপুঙ্খ সলিউশন আমরা সেশন যদি নিতে চাই, আমরা নিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আমি রবিউল বলছিলাম। ম্যান ইন মিডল অ্যাটাককে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিভাবে হয় ভাই? এই ক্ষেত্রে ম্যান ইন মিডল অ্যাটাক করা হয় কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। ম্যান ইন মিডল অ্যাটাক সম্বন্ধে জানতে চাচ্ছিলাম? জি, এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলে কিনা, কিংবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা আপনার অ্যাটাক আসে কিনা? এটার ক্ষেত্রে আমার একটু ইনফরমেশন আমার ক্যাটার করে জানতে হবে। আপাতত ম্যান ইন মিডল অ্যাটাকের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর রিলেশনটা আমার জানা নাই। এখানে যদি কেউ উপস্থিত বলতে পারে তাহলে ফ্লো নিয়ে বলতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে কিছুটা রিলেট করে তামিম ভাই। তারপরেও একটা বিষয় হচ্ছে যে যদি এই ধরনের অ্যাটাকটা সাধারণত আমাদের ওপেন নেটওয়ার্ক বা ওয়াইফাই পাবলিক নেটওয়ার্কগুলির ক্ষেত্রেই বেশিরভাগ সুযোগটা থাকে। কারণ আমার যে সার্ভার থেকে আমি ডাটা ট্রান্সফার মানে যে কমিউনিকেশনটা এস্টাবলিশ করেছি,
আর যে ক্লায়েন্ট পর্যন্ত যে কমিউনিকেশনটা যাচ্ছে, এই দুইটা কমিউনিকেশনের মাঝখানে যদি কেউ এই কমিউনিকেশনটাকে ইন্টারাপ্ট করতে পারে, তখন সে দুই জায়গায় ম্যানিপুলেট করে, অর্থাৎ কাস্টমার তো একটা ইনফরমেশন চাচ্ছে সার্ভারের কাছে, তো সেই ইনফরমেশনটাকে মাঝখানে যে বসতেছে বা যে হ্যাক করতেছে সেই ইনফরমেশনটাকে ম্যানিপুলেট করে একটা ডিফারেন্ট ইনফরমেশন কাস্টমার কাছে পৌঁছে দিতে পারে। তো সেই ধরনের সিচুয়েশনে ম্যান অফ দ্য মিডিল অ্যাটাকগুলি হয়। তো এইটার মানে প্রবণতার সংখ্যা কিন্তু অনেক অংশে কমে আসছে, কারণ আমাদের ম্যাক্সিমাম যদি ওয়েব সার্ভিস বেস চিন্তা করি, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট সার্ভিসগুলি কিন্তু HTTPS এ রান করে। HTTPS যদি রান করে সেক্ষেত্রে এই ধরনের অ্যাটাকের সুযোগ কম থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কে যখন সার্ভার কাছাকাছি থাকে তখন এই ট্রাফিকটা থাকে না, এনক্রিপ্টেড থাকে না, তো তখন ওইসব জায়গা থেকে এই ধরনের অ্যাটাক হতে পারে। তো প্রবণতা যদি দেখেন আপনি, প্রবণতা কিন্তু ম্যান অফ দ্য মিডিল অ্যাটাকের প্রবণতা কিন্তু আগের 5 বছর আগে যেই ধরনের ছিল সেটার পরিমাণ কিন্তু এখন অনেকাংশে কমে আসছে। আমি আশরাফুল ইসলাম, আমি কি কিছু কোশ্চেন করতে পারি? জি জি please। আচ্ছা, আসলে আমি এটা হচ্ছে আমাদের আসলে কোশ্চেন এন্ড আনসার না বলে এটা আসলে আমরা একটা ওয়ান কাইন্ড অফ ওপেন ডিসকাশন করছি আর কি। হ্যাঁ, ওপেন ডিসকাশনের জন্য আমি বেসিক্যালি আশরাফ, লাস্ট 10 ইয়ার্স কাজ করতেছি একটা সলিউশন কোম্পানি নিয়ে। আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, মার্কেটিং থেকে, তো একটু সাহস করে চেষ্টা করেছি সফটওয়্যার সলিউশন নিয়ে কাজ করা। আমি আপনাদের কাছ থেকে একটা সাজেশন চাচ্ছি যে সফটওয়্যার সলিউশন কোম্পানিতে হচ্ছে যারা প্রোগ্রামিং এ আসে, আসলে এরা দেখা যাচ্ছে ম্যাচুরিটি অর্গানাইজেশন, ম্যাচুরিটি স্টাফ গুলো হচ্ছে 2-3 বছরের উপরে সাস্টেন করে না, ওরা সব সময় সুইচ করে এই অর্গানাইজেশন থেকে এই অর্গানাইজেশন। সো কিছু কিছু জিনিস আছে যে আমি যেহেতু মানে মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কিন্তু খুব সহজেই ধরতে পারি না একটা স্টাফ কি ধরনের সিকিউরিটি প্যারামিটার গুলো স্ক্রিপিং এ রাখছে। সেই ক্ষেত্রে আমি জেনারেল পিপল হিসেবে একটা স্টাফকে কন্ট্রোলিং সিস্টেম, সে যেন কোনো স্ক্রিপিং এই প্যারামিটার গুলো যদি করে থাকে, সেটা খুব সহজে কিভাবে আমি ধরতে পারি? আচ্ছা, এটার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের, আমরা এই সিকিউরিটি কন্ট্রোলে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা বলেছি সিকিউরিটির অনেক ধরনের সলিউশন আছে। আপনার এই জিনিসটা ধরার জন্য সিকিউরিটির আমরা যেটা সিকিউরিটির ইআরপি বলি, SIM, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে যে কোনো ধরনের কোডিং লেভেলের চেঞ্জ যদি হয় তাহলে এটাকে অবশ্যই সেটাকে ডিটেক্ট করা হয় আর কি। সো SIM is one kind of solution to meet your purpose. SIM কি মানে পেইড সার্ভিস কোন সলিউশন না হচ্ছে নন পেইড সার্ভিস? SIM হচ্ছে পেইড এটা, এবং মোটামুটি বেশ এক্সপেন্সিভ পেইড সলিউশন SIM। এটার জন্য সিকিউরিটির ইআরপি কথাটা আমি কেন জিজ্ঞেস করেছি, আমি বেসিক্যালি রিসেন্টলি ধরেন গভর্নমেন্টে প্রায় 15টা প্রজেক্ট চলতেছে আমার এখান থেকে, এর ভিতরে BSTI, তারপরে পেট্রো বাংলা, এই ধরনের অর্গানাইজেশন গভর্নমেন্টের, এবং রিয়েল টাইম ডাটা প্রসেসিং করতেছে। আমি যেহেতু লেম্যান, আমি প্রথমেই বলে নিচ্ছি আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি 2010-এ। এরপরের থেকে আস্তে 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 শিখছি, কাজ করছি। তারপরে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সেশনটা দেখার পরে সাইবার সিকিউরিটি নিয়ে আমার নিজেরও একটা ইন্টারেস্ট আছে, আমি যতটুকু পারি স্টাডি করি, কিন্তু কিছু কিছু জায়গায়, কারণ একটা থার্ড পার্টি স্ক্রিপ্ট করে একটা সাইট ফেলানো, SSL যেটা থাকলে আসলে এটা করা অনেক ডিফিকাল্ট, বাট ইন হাউস যারা থাকে এরাই বেসিক্যালি হচ্ছে ইন্টারাপ্ট গুলো তৈরি করে। সেই ইন্টারাপ্টটা আপনি বললেন SIS ছাড়া অন্য কোনো সলিউশন আছে? SIM টা আসলে আপনার যেটা পার্সপেক্টিভ, এটার জন্য অনেক হাই ডিমান্ড কিংবা অনেক এক্সপেন্সিভ সলিউশন হয়ে যায়। এক্ষেত্রে আমি আপনাকে একটু সহজভাবে আমি আপনাকে অ্যাসেস করি। প্রথমত হচ্ছে আপনার সলিউশন সেটা যেটাই হোক, আপনি যখন পাবলিকলি দিবেন, সেটা ওয়েব বেস সলিউশন হলে এটা আমি আপনাকে রিকোয়েস্ট করবো, ইট মাস্ট বি HTTPS দিয়ে আপনাকে কনফিগার করতে হবে। আমার HTTPS সবগুলো কনফিগারেশন HTTPS দিয়েই করা। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1 বেসিক ডান। আপনি এখন হচ্ছে আপনার ইন্টারনাল ডেভেলপার যারা আছে তাদের যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কিংবা ভুল হওয়া কিংবা কোনো ধরনের ইন্টেনশনাল গ্যাপটাকে আপনি ফাইন্ড আউট করতে চাচ্ছেন। এক্ষেত্রে হচ্ছে সে যে টুলটা ইউজ করছে, একটা অ্যাপ্লিকেশন, সে .NET হোক, জাভা হোক কিংবা আমরা PHP তে কাজ করি, ওখানে কিন্তু ওই অ্যাপ্লিকেশন লেভেলের যদি আপনি ওই অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে কথা বলেন, ওখানে ইনাফ অডিট লগস কিংবা লগস থাকতে পারে, যেখানে সে যে কোনো ধরনের চেঞ্জ করলে ওই লগগুলো লগ হিসেবে ক্যাপচার হতে পারে। এখন আপনাকে যেটা করতে হবে, ওই যে কোনো জিনিস, যে কোনো চেঞ্জ যখন আপনাকে লগে আসবে, ওই লগগুলো যাতে আপনি অন্য কোনোখানে ক্যাপচার ট্রান্সফার করেন কিংবা একটা লগ ম্যানেজমেন্ট সার্ভারে নিয়ে আসেন, এবং ওই লগ ম্যানেজমেন্ট সার্ভারে অবভিয়াসলি আপনার অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেটরের কোনো ধরনের ইন্টারভেনশন থাকবে না। মানে লগে সেই সাইমালটেনিয়াসলি সব ধরনের অডিট লগে সবকিছু চলে যাবে,
এবং ওই লগে ম্যানেজমেন্টের পর আপনার অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেটরের কোনো ধরনের প্রিভিলেজ থাকবে না, এবং ওই লগের মধ্যে সব ধরনের চেঞ্জ যাতে আসে এই জিনিসটা আপনার প্রোগ্রামেবল ভাবে এনশিওর করতে হবে। এটা হচ্ছে আপনাকে যদি একদম স্ক্রিপ্ট করে করতে চান, এটা একটা ম্যানুয়াল সলিউশন হতে পারে। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আরেকটা জিনিস পেয়েছি, বিশেষ করে আমরা তো ফ্রেমওয়ার্ক অনেকে কেউ লারাবেল ইউজ করছে, কেউ কোঅর্ডিনেটর ইউজ করছে, আমরা দুটো প্ল্যাটফর্ম ইউজ করি। কোঅর্ডিনেটর কিংবা লারাবেলের ক্ষেত্রে আমি একটা কম্পোনেন্ট পেলাম যে ইমেল দ্বারা ভেরিফাইড করা, যে আমি যে সার্ভারে তুলছি আমার একটা পার্সোনাল মেল অ্যাড্রেস দিয়ে আমি সেটাকে কন্ট্রোলিং সিস্টেম নেওয়া, এটা কিন্তু একটা মানে কম্পোনেন্ট যেটার মাধ্যমে আসলে থার্ড পার্টি কিংবা আমার যে স্টাফ গুলো আছে সেটা কন্ট্রোল করতে পারে। এই ইমেল অ্যাড্রেস গুলো যখন চেঞ্জ হয় সেক্ষেত্রে কি কোনো মানে ইম্প্যাক্ট ফেলতে পারে সার্ভারে? ভাইয়া আসলে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা আপনি যদি অ্যাচিভ করতে চান, আমার মতে মানে সবচেয়ে ইফেক্টিভ সলিউশনটা হচ্ছে যে আপনি আপনার যে প্রজেক্ট গুলো আছে ওগুলোর জন্য স্পেসিফিক টেস্ট এবং ডেভেলপমেন্ট সার্ভার রেডি করেন। কারণ আমাদের এখানে দেশে যে জিনিসটা হয় ওটা হচ্ছে বেশিরভাগ ডেভেলপারই নিজের পিসিতে বসে ডেভেলপ করে, ঠিক আছে? ওখানেই সে টেস্টটাকে রান করে, ড্রিল করে, দেখে এবং এরপরে সে প্রোডাকশনে জিনিসটাকে তুলে দেয়। মানে যেটা হচ্ছে অনেকটা ট্রায়াল এন্ড এরর টাইপের আর কি, নিজের মধ্যেই থেকে যায়। এখন যদি আপনার একজন মানে প্রজেক্টের মধ্যে প্রোগ্রামার যদি মানে সে একজন ভ্যালিডেটর হিসেবে কাজ করে, সে আরেকজন প্রোগ্রামার কোনো একটা প্রজেক্টে সে কাজ করে, সে ওই টেস্ট বা ডেভেলপমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে বা যে সার্ভারটা আছে ওটাতে তুললো, যে ভ্যালিডেটর আছে সে ভ্যালিডেট করলো, ঠিক আছে? এবং তানিম ভাই যেটা বললো যে লগগুলো এগুলো পার্জ হয়ে চলে যাবে হচ্ছে সিসলগ সার্ভারে কোনো একটা জায়গায় যেখানে এই প্রোগ্রামারদের কোনো ধরনের অ্যাক্সেস থাকবে না। আপনি কিন্তু ওখানে যদি কোনো ধরনের মানে সিকিউরিটি হোল থাকে, আপনি কিন্তু ওই এনভায়রনমেন্টেই পেয়ে যাচ্ছেন, আপনার কিন্তু যেতে হচ্ছে না আপনার ইয়েতে প্রোডাকশনে। আপনি ওখান থেকে কিন্তু জিনিসটা ডিবাগ করে একেবারে ফুল এন্ড ফাইনালি যখন ভ্যালিডেটর ভ্যালিডেট করে বলবে যে না এটা ঠিক আছে, দেন আপনি প্রোডাকশনে চলে যান। তো সেই এটা ক্ষেত্রে এই যে জিনিসটা বললেন, এই ধরনের কোনো ডকুমেন্ট যে আমি ধরেন আমি প্রথমেই বলছি যে আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যেহেতু আমি কিছুটা প্রোগ্রামিং আস্তে আস্তে শিখে নিয়েছি লাস্ট 10 ইয়ার্সে, আমার কাছে মনে হয়েছে এই ধরনের কোনো মানে ডকুমেন্টেশন আমি ফোরাম থেকে পেতে পারি কিনা যেটার আলোকে আমি জিনিসটাকে। এটা অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন না, এটা হচ্ছে এক একজনের অ্যাপ্রোচ মেথোডোলজি বা এক এক ধরনের অ্যাপ্রোচের স্টাইলটা এক এক ধরনের হয় আর কি, এক একজন এক এক ভাবে প্রেফার করে। সো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের করলে আপনি যে জিনিসটা নিয়ে সমস্যা ফেস করছেন ওটা অনেকাংশেই লাঘব করতে পারবেন, হয়তো 100% পারবেন না, বাট অনেকাংশে লাঘব করতে পারবেন আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার প্রোডাকশনে যে ইয়েগুলো আছে, সার্ভার গুলো আছে যেগুলোতে আপনার হয়তো অ্যাপ্লিকেশন গুলো চলছে, ওগুলো শুধু ওপেন থাকবে অনলি ডিউরিং দ্য মেইনটেনেন্স পিরিয়ড, মানে ডেভেলপারদের জন্য। সবসময় যদি আপনি ওপেন করে রেখে দেন তাইলে কিন্তু আপনি তো দরজা খুলে রেখে দিয়েছেন যে গিয়ে তুমি তোমার মতো কাজ করে আসো, এই ধরনের না। ওটার জন্য আপনাকে ওই যেটা করতে হবে স্ট্রিক্ট ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে হচ্ছে অনলি ফর দ্য মানে মেইনটেনেন্স উইন্ডো, ওই সময়টাই সে ওখানে অ্যাক্সেস করতে পারে প্রোডাকশনে। এছাড়া টেস্ট এন্ড ডেভেলপমেন্ট যে প্ল্যাটফর্মটা আছে ওখানে সে যে কোনো সময় ঢুকতে পারে, অসুবিধা নেই। আর তানিম ভাই যেটা বললো ওগুলো মানে ওগুলোতে আপনার সিসলগ যদি আপনি সিসলগ সার্ভিস বা সার্ভার যদি আপনি ওগুলোর সাথে ইনকর্পোরেট করে রাখেন, এই যে ও ঢুকতেছে বের হচ্ছে কি চেঞ্জ করছে এই চলে আসে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাদেরকে। সব ভাই আমি একটু বলি, তানিম ভাই যেটা বললো যে সিম সলিউশন, হ্যাঁ সিম সলিউশনটা হচ্ছে আপনার জন্য আইডিয়াল। আপনি যদি মনে করেন লেস এক্সপেন্সিভ সলিউশন যেহেতু আপনি ওয়াজুটা ট্রাই করতে পারেন, ওয়াজুতে আপনি ইনবাউন্ড আউটবাউন্ড সব ট্রাফিক গুলো দেখতে পারেন, ইভেন সিকিউরিটি ইনসিডেন্ট গুলো ট্র্যাপ করে আপনাকে দিয়ে দিবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস, যেহেতু আমি প্রফেশনাল ভাবে জিনিসগুলো ম্যানেজ করছি লাস্ট 10 ইয়ার্স, হ্যাঁ, আপনাদের যে ফোরাম কিংবা আমাদের যে ফোরাম থেকে আমি যদি থার্ড পার্টি কোনো অর্গানাইজেশনকে হায়ার করি পেইড, এরকম কোনো সার্ভিস এই ফোরাম থেকে আমি পেতে পারি কিনা? এটা আমাদের বড় ভাইরা বলতে পারবে। আসলে ফোরামে আমাদের এই জন্য অনেক সার্ভিস দেওয়ার মতো অনেক লোকই রয়েছে। এটার জন্য আপনি ফোরামে যদি পোস্ট করেন তখন হয়তো দেখা যাবে যে কেউ ইন্টারেস্ট হলে এটা ইন্টারনালি আপনার সঙ্গে কমিউনিকেট করে দিবে। মানে আমি চাচ্ছি যে ইন্টারনালি পার্সোনাল ভাবে যে জিনিসগুলো হয় হচ্ছে পার্সোনাল ভাবে যখন জেনারেট হয় তখন কিছু লুপ হল থেকে যায়, কিছু টার্মস ক্লজ থেকে যায়। তা আমি চাই যে ফোরাম থেকে যদি রিকমেন্ডেশন আসে যে হ্যাঁ হিজ দা হচ্ছে এক্সপার্ট পিপল, সো যেহেতু সবগুলো প্রজেক্টই হচ্ছে গভর্নমেন্টের, এনএসআই এর একটা প্রজেক্ট চলতেছে,
পিবিআর একটা প্রজেক্ট চলতেছে, র্যাবের একটা প্রজেক্ট চলতেছে, সেই প্রজেক্ট গুলো আমি যদি সিকিউর মানে অ্যাজ এ সিও হিসেবে যদি সিকিউরিটি না দিতে পারি ফুল ফেজে, তাহলে কিন্তু আমি একটা পর্যায়ে থ্রেটে পড়বো। সো সেক্ষেত্রে আমরা একটা ফোরাম থেকে সহযোগিতা চাচ্ছি। না, বুঝতে পারছি আপনার কথা, আমরা গুরুত্বের সাথে নিলাম, পরবর্তীতে আমরা এটা চিন্তা করব যে এরকম জি। কোয়ার্টারলি কোনো মানে একটা টিম। তারপরে আশরাফ ভাই, ওই জুবাইর ভাই যেটা বললো, আপনি আপনার রিকোয়ারমেন্টস যদি আমাদের গ্রুপে একটু পেস্ট করেন, তাহলে দেখা গেল জি। হচ্ছে যাদের এই ধরনের সলিউশন আছে কিংবা যারা আগ্রহী তারাই কিন্তু ওখানে কমেন্টে করতে পারে। আমাদের এটা হচ্ছে আসলে আমরা ফোরামটা হচ্ছে সবার একটা নেটওয়ার্কিং ফোরাম আর কি, সবাইকে বুঝতে একসঙ্গে নেই, সবার ইনপুটই নিচ্ছি। আমাদের নিজস্ব আসলে ফোরামের নিজস্ব কোনো নাই, রিসোর্স কিংবা সফটওয়্যার কিংবা কোনো কিছু নাই, মানে আর সবকিছু আমি মিলেই হচ্ছে আমরা একটা। আমি আপনাদেরকে এতটুকু বলি অ্যাজ এ সিইও এফএনএবিডি, আপনাদের যে কোনো প্রোগ্রাম, ঠিক আছে, আজকে যদিও আমি ফার্স্ট ডে, আপনাদের যে কোনো প্রোগ্রামের কখনো যদি কোনো স্পন্সর কিংবা আদার্স কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সহযোগিতা লাগে, আপনি ফোরাম থেকে এফও এর কাছে পাঠাইলে আমি যে কোনো সময়, মানে আমাদের এই সলিউশন গুলো আসলে বাংলাদেশে খুবই কম। ঠিক আছে তানভীর ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই ফর ইউর কমপ্লিমেন্ট। জি, থ্যাংক ইউ অন্তর দা, জি। আপনার এই ভালো ফিডব্যাকের জন্য। আমার দিদার ভাই হ্যান্ড রেজ করেছিলেন। আমি হ্যান্ড রেজ করেছিলাম, আমি একটু ওনার সাথে অ্যাড করতে চাই, অন্তর ভাইয়ের সাথে। উনি অনেক কিছুই কভার করে ফেলছেন, যে ওনার অ্যাপ্লিকেশন মানে বলার পরে যতটুকু বুঝতে পারছি যে হ্যাঁ ওয়েব বেসড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো পিএসপি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক এবং লারাভেল করা। সো যেটা আসলে ডেভেলপারদের মধ্যে যে প্র্যাকটিসটা আসলে কম, যেটা আসলে এনফোর্সিং করতে হয় কাইন্ড অফ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, সেটা হচ্ছে আপনার সিকিউর কোডিং প্র্যাকটিস। এটা কিন্তু আসলে একটা মানে কাইন্ড অফ বাইবেলের মতো, যেটা হচ্ছে ডেভেলপারদের অবশ্যই ফলো করা উচিত। জি। কিন্তু বাংলাদেশে যখন ধরেন একটা প্রোগ্রাম ওরা লিখে, তখন কিন্তু আসলে ওই সিকিউর কোডিং প্র্যাকটিসটা ওরা আসলে করতে চায় না, করে না, মানে হ্যাঁ স্কিপ করতে চায় আর কি। ঠিক আছে, সো এই জিনিসটা সামহাউ এনশিওর করা। এবং একটা জিনিস অবশ্যই, মানে এটা অনেক অর্গানাইজেশন করতে পারে না ডিউ টু যেহেতু এডিশনাল রিসোর্সেস লাগে, যে আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং প্রোডাকশন এনভায়রনমেন্টে সেম ডেভেলপারের কখনোই অ্যাক্সেস থাকা উচিত না। হ্যাঁ, যদি কোনো ট্রাবল শুটিং সেশন হয়, অবশ্যই ডেভেলপার ব্রড এনভায়রনমেন্টে ঢুকবে, কাজ করবে, চেঞ্জ করবে, কিন্তু সেটা একটা সিআর বা চেঞ্জ রিকোয়েস্ট বা একটা ইমার্জেন্সি বেসিসেই হইতে হবে। কারণ একটা ডেভেলপার যখন প্রোডাকশন এনভায়রনমেন্টে কি চেঞ্জ করলো এবং এটা যখন কেউ দেখে না, মানে কাজটা কিন্তু ও নিজেই করছে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস এনশিওর করা যে আপনি ধরেন একজন ডেভেলপার কাজ করতেছে, ইউ নিড টু অ্যাপয়েন্ট সামওয়ান যে আসলে আপনার কোডটা রিভিউ করে দিবে অ্যাজ এ কোড রিভিউয়ার, যার এটা সম্পর্কে ভালো নলেজ আছে। কারণ কি, আমি যখন একটা চিঠি লিখি বা একটা অ্যাপ্লিকেশন লিখি, আমার ভুলটা কিন্তু আমি যদি 10 বার পরে ধরতে পারবো না। সো এই জিনিসটা যখন আমি অন্য কাউকে দিয়ে পড়াবো, সে তখন বলে দেয় যে এটা ভুল হয়েছে, এটা হয় নাই, বা এটা একটু এইভাবে লিখেন। এই জিনিসটা ইনশিওর করা। আর এটা অবশ্য করছি, এটা অলরেডি আপনি যে দুটো মেথড বললেন, এই দুটা যেরকম আমরা যেগুলো লাইভ আমাদের চলতেছে, আমি কখনোই হচ্ছে বিশেষ করে বিএসটি এর যেটা 3টা অ্যাপ্লিকেশন চলে, 3টাতেই যখনই কোনো কাজ করুক আমি নিজে দাঁড়ায় থেকে ওরা কি কি করতেছে, কতটুকু কাজ করতেছে, 3 ঘন্টা করুক আর 4 ঘন্টা, 4 ঘন্টা যখন শেষ হয়ে যাচ্ছে, ওরা সিপ্যানেল কিংবা সিপ্যানেলটা ওরা কিন্তু আমি জাস্ট খুলে দিচ্ছি, ঠিক আছে আমি খুলে দিলাম, তোমরা এখন কাজ করো, আমি দেখছি। ওরা যতটুকু 3 ঘন্টা 4 ঘন্টা করার পরে যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন আমি কিন্তু আবার আনলক করে দিচ্ছি, ওরা এটির ভিতরে ঢুকতে পারছে না। আচ্ছা, আমি একটু অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে ইনসাইডার থ্রেডের ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনি ইনসাইডার থ্রেড ম্যানেজমেন্ট সলিউশন টাইপের কোনো কিছু ইউজ করতে পারেন। আর যদি আপনার সিকিউরিটিগত মানে কোডে যদি মনে হয় যে না, কোডে কোনো ধরনের ইস্যু থাকতে পারে বা কোড ভালনারেবিলিটি থাকতে পারে, সেক্ষেত্রে আপনার যেরকম বললেন যে ম্যানুয়ালি আপনার সোর্স কোড রিভিউ করা, সেটা করতে পারে, আর সোর্স কোড রিভিউয়ার সলিউশন পাওয়া যায়, সেটাও আপনি ইউজ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে মানে ওইসব সলিউশন অ্যাকচুয়ালি এক্সপেন্স অনেক। আর যেহেতু আপনি আমাকে একটা আইডিয়া দিতে পারবেন যে অ্যাপ্রক্স কেমন? কারণ আমি সবসময় চিন্তা করব যে আমার যে সলিউশন গুলো আমার অ্যাকচুয়ালি আমি যদি একটু অ্যাড করি, আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, যদি আমি ওই মানে ফাইনাল পর্যন্ত আমি ছিলাম না, ওইটার প্রাইস আমি যতটুকু জানি প্রায় কোটি খানেকের উপরে গিয়েছিল আর কি। বাংলাদেশে কোনো একটা রেপুটেড ব্যাংক নিয়েছিল এটা। আমাদের সলিউশন বাংলাদেশে যতগুলো আমি যে কয়েকটা অর্গানাইজেশনের নাম বললাম, সর্বোচ্চ আমি পেয়েছি হচ্ছে 40 লাখ,
আর মানে সর্বনিম্ন আছে 2 লাখ। তো হ্যাঁ 40 সেটা লাখের আমি ভিতরে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ কোনো প্রজেক্ট যদি ডেভেলপমেন্ট করতে যান, এইটাতে যদি ওই 1 কোটি টাকার না সলিউশন না, আমি আমি এই কারণে বললাম যে অ্যাকচুয়ালি যে মানে ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সপেন্সেসটা আপনার বেড়ে যাবে। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ইনসাইডার থ্রেট ম্যানেজমেন্ট করতে পারেন। যেমন আমাদের টপিক একটা ছিল যে ইনসাইডার থ্রেট। তো ইনসাইডার থ্রেট গুলোতে অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয়, আপনার একজন হয়তোবা আপনি একটা এমপ্লয়িকে কিন্তু অল টাইম আপনি চোখের সামনে রাখতে পারবেন না, এটা পসিবল না। তো আপনি হয়তো এমন কোনো সলিউশন বা মনিটরিং অ্যাপ্লিকেশন ওইখানে ইমপ্লিমেন্ট করতে পারেন যে হ্যাঁ সেই ইউজার অ্যাকচুয়ালি কি কোড করছে অথবা কোন জায়গায় অ্যাক্সেস করছে বা কোন অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবে কি পারবে না। যেমন আমরা অ্যাপ্লিকেশন হোয়াইট লিস্টিং ব্ল্যাক লিস্টিং ব্যাপার হয়তো অনেকেই জানি। তো আপনি এইসব জিনিস কিন্তু রেস্ট্রিক্ট করতে পারবেন। এবং অনেক সময় এরকম হয় যে এইসব সলিউশনগুলোতে কিন্তু রেকর্ডেড থাকে, তার কি স্ট্রোক হতে পারে অথবা তার যে সেশনগুলো হচ্ছে এই সেশনগুলো কিন্তু রেকর্ডেড থাকে। ইভেন আপনি এটাও করতে পারবেন যে সে যে একটা সিস্টেম অ্যাক্সেস করবে সেই টাইমটাও কিন্তু আপনি ম্যানেজ করে দিতে পারবেন। যে হ্যাঁ সে হয়তোবা রাতের বেলা অ্যাক্সেস করবে, সে অ্যাক্সেস করার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে, আপনি অ্যাপ্রুভ করবেন, তারপর সে অ্যাক্সেস করতে পারবে। অথবা এমন করতে পারেন অনলি সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত সেই সিস্টেম অ্যাক্সেস করতে পারবে, এরপর অ্যাক্সেস করতে পারবে। এই টাইপের সলিউশনগুলো ইউজ করতে পারেন আর কি। এই ধরনের পার্ট কিন্তু আমরা অলরেডি করছি। যেরকম আমাদের অর্গানাইজেশনের যে সার্ভার পিসিটা আছে, আমরা ফিজিক্যাল সার্ভার যেটা বসিয়েছি এইচপি, ওইখানে কিন্তু স্পেসিফিক মানে যে ওরা কম্পিউটারে কাজ করছে ঠিকই, কিন্তু বেসিক্যালি লাইভ প্রোগ্রামিং করতেছে তার স্পেসিফিক ফোল্ডারে। ওই স্পেসিফিক ফোল্ডারটা যখন অফিস আওয়ার 9টা কিংবা 10টার সময় শুরু হচ্ছে, এখানে হচ্ছে অ্যাডমিন অফিসার আছে, সে কি করছে তার মানে ওপেন করে দিচ্ছে, তারা 9-8 ঘন্টা কাজ করছে কিংবা 6 ঘন্টা কাজ করছে, যখনই 6 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে ওই পিসিটাকে শাটডাউন থাকছে। যখন ইরোরলেস আমার একটা টেস্টিং ডিপার্টমেন্টের জন্য যখন যাচ্ছে, টেস্টিং ডিপার্টমেন্ট যখন কমপ্লিট হইলো, আরেকটা ডিপার্টমেন্ট কি করছে এই টেস্টিংটাকে আপলাইন লাইক সি প্যানেলের ভিতরে দিয়ে লাইভ ওদের সাথে থেকে প্রজেক্টটাকে রান করে ইররলেস করে দিয়ে আমরা কাস্টমারকে হ্যান্ডওভার করে দিচ্ছি। যখন কাস্টমারকে হ্যান্ডওভার করতে যাচ্ছি তখন কিন্তু ওরা আর সি প্যানেলের অ্যাক্সেসটা পাচ্ছে না। এই পর্যন্ত আমি সিকিউরিটি রাখছি। এই জায়গাগুলো ঠিক আছে কিনা? এটা বলা যায় মোটামুটি লেভেলে আছে ভাইয়া। কারণ হচ্ছে ব্যাপার হচ্ছে যে আপনি তো অ্যাকচুয়ালি সোর্স কোডে অল টাইম সবগুলো দেখে বুঝতে পারছেন। কারণ ওইখানে যদি এমন হয় যে তার ক্রেডেনশিয়ালগুলো সে হচ্ছে হার্ড কোডে রেখে দিল, এবং হয়তো আপনি আপনার ক্লায়েন্টকেও বললেন না যে হার্ড কোডের ক্রেডেনশিয়াল চেঞ্জ করলেন না বা এনফোর্স করলেন না, দেখা যাচ্ছে হার্ড কোডের যে ক্রেডেনশিয়ালগুলো আছে উনি সেম অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকেই যায়। এগুলো মানে মাইন্ডসেটের ব্যাপার আছে, এডুকেশনের ব্যাপার আছে। কারণ অনেক সময় যে আমাদের কমন বা ওয়ার্ল্ড ওয়াইড যে কমন প্র্যাকটিস সেটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড রেখে দাও। কারণ আপনি যদি ওয়ার্ল্ডে বিভিন্ন অ্যাটাকের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে অনেক জায়গায় অ্যাটাক কিন্তু হয়েছে যে দেখা যাচ্ছে কমন পাসওয়ার্ডের কারণে। আমি যে সিস্টেমগুলো ডেভেলপমেন্ট করেছি আরেকটু বলি আপনাকে। আমাদের প্রতি 30 ওয়ার্কিং ডে ওয়াইজ মানে 30টা দিন পরে অটোমেটিকলি পাসওয়ার্ড তার মেলে নতুন একটা পাসওয়ার্ড রিসেট হয়ে যায়। সে নতুন পাসওয়ার্ডে এঙ্গেজমেন্ট করে, সেটা অ্যাডমিন হোক সেটা হচ্ছে ইউজার হোক, এটা অটোমেটিক। আমি আমার কাছে ওই যে আপনি যেটা বললেন, আমি যখন বিশেষ করে এনএসআই এর সাথে যখন কাজ করতে যাই তখন কিন্তু আমি বেসিক্যালি এই পার্টটা নিয়েই কাজ করেছি যে সিকিউরিটি আমি কিভাবে ম্যানেজ। আমি একজন লেম্যান, আমি যদি মানে অর্গানাইজেশনকে সিকিউরিটি ম্যানেজ না করতে পারি পরবর্তীতে এই থ্রেটটা আমার কাছে আসতে পারে। আলটিমেটলি সে কিন্তু আমাকে ধরবে, আমার কোনো স্টাফকে ধরবে না। রেপুটেশন দুইটাই আপনার লস। আচ্ছা ভাই, আপনাদের ডিপ্লয়মেন্টটা কি পুরোটাই ম্যানুয়াল? বুঝি নাই। মানে আপনার এই ডিপ্লয়মেন্টটা কি পুরোটা ম্যানুয়াল, মানে লাইক প্রি-পড, স্টেজ, তারপর পডে ডিপ্লয়মেন্ট? আমি আসলে এত টেকনিক্যাল বিষয়গুলো বলতে পারবো না, বাট আমি যেটা করি আমি প্রথমেই বললাম যে আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে এবং হচ্ছে লারাভেলের উপরে নিজস্ব একটা সিএমএস রেডি করছি, একটা ইআরপি, রিয়েল এস্টেট এবং ট্রেডিং, ঠিক আছে। এবং এখান থেকে যখন যে পোর্শনটা যার দরকার হচ্ছে, লাইক কারো বিলিং, বিএসটা যেরকম বিলিং দরকার, তো আমরা বিলিং পার্টটাকে আলাদা করে দিয়ে আমি নিজেই এটা করতে পারছি ইজিলি করে দিয়ে তার মতো করে সিস্টেম সলিউশনটা আমরা ইন্টিগ্রেট করে দিয়ে তাকে রান করাই দিচ্ছি, ঠিক আছে। সবগুলো হচ্ছে সি প্যানেল বেস আমাদের সলিউশন গুলো চলে। আচ্ছা, লারাভেলের প্রজেক্টটা আপনারা প্রথমে স্টেজিং এ বসাচ্ছেন, তারপরে স্টেজিং থেকে ম্যানুয়াল নিয়ে প্রডে বসায় দিচ্ছেন সি প্যানেলে, তাই তো? আচ্ছা ঠিক আছে ভাই। এইটাতে এরর রেট চান্স অনেক বেশি, তো আপনারা অটোমেটেড প্রসেসে গেলে যদি লগ ম্যানেজমেন্টটা লাইক ওই যে এসআইএম এর কথা যেটা বললো, যেটা প্রাইসে বলে অনেক বেশি, আমার কাছে এটা মনে হয়েছে বিশেষ করে সি প্যানেলের লক ফাইল থাকে, যে লক ফাইলটাকে যদি কন্ট্রোলিং কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করা যায় সে রুটে আর ঢুকতে পারবে না। আর দুইটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার
ওয়েব অ্যাপ্লিকেশনের ওয়াসপের একটা আছে টপ 10 সিকিউরিটি ভালনারেবিলিটিস, সেটা আপনার কোডের মধ্যে নরমালি থাকে, লাইক আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং, এসকিউএল ইনজেকশন, তারপর রিকোয়েস্ট ফরজারি। সো এই অ্যাটাকগুলো ওয়াসপের টপ 10 সিকিউরিটি ভালনারেবিলিটিস। এইটার অনেক টুল পাবেন আপনি, সেটা আপনার কোডের অ্যানালাইসিস করে আপনাকে বলে দিবে যে হ্যাঁ আপনার এই কোডের মধ্যে এই টাইপের ভালনারেবিলিটি গুলো আছে কিনা। আর ওয়েব সিকিউরিটি অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি আপনি বার্ব সুইট অ্যাপ্লিকেশন আছে, ওইটা দিয়ে আপনি চেক করতে পারেন। বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আজকে সবাই অনেক রকম সহযোগিতা করেছেন। আমি অনেকদিন ধরে চিন্তা করছি এরকম একটা সেশন হলে এই জিনিসগুলো একটু জিজ্ঞেস করব, যেহেতু আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। তা আপনাদের আমাদের এই সেশন কি প্রতি সপ্তাহে একদিন করে হবে? আপাতত এভরি ফ্রাইডে 10 PM প্ল্যান করছি। এটা যদি আমরা রেসপন্স ভালো পাই হয়তো উইকলি টুয়াইস থ্রাইস আমরা চেষ্টা করব। বুঝতে পেরেছি। ঠিক আছে তানিম ভাই, আপনাকে স্পেশাল ধন্যবাদ। আপনার সেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি প্রতিটা পার্ট বাই পার্ট দেখলাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সাইফুল ভাই হ্যান্ড রেজ করেছে। আসসালামু আলাইকুম। তানিম ভাই কথা বোঝা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আসলে ধন্যবাদ জানাচ্ছি বিডিসাব ফুল টিমকে, আর আজকের সেশনের জন্য স্পেশালি তানিম ভাইকে এবং পার্টিসিপেন্ট যারা আছেন। তো খুবই ভালো লাগলো। আর আমি হচ্ছে মিস্টার আশরাফুল ইসলাম ভাইয়ের কথাগুলো শুনলাম একটু আগে, তো আমি একটু জাস্ট অ্যাড করছি ওনার কথার সাথে। সেটা হচ্ছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে পার্টটা নিয়ে তানিম ভাই আজকে ডিসকাস করলো, এটাও আমাদের সিকিউরিটি একটা পার্ট। আর যদি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সার্ভার রিলেটেড সিকিউরিটি নিয়ে আমরা ডিসকাস করি, তাহলে ওখানে হ্যাকিং ওয়েব সার্ভারস অথবা ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, এসকিউএল ইনজেকশন একটু আগে একজন মেনশন করেছিল অবশ্য, এই পার্টগুলোর কিছু কনসেপ্ট এবং টুলস আছে আলাদা করে। ওই টুলস গুলো দিয়ে আসলে উনি যেভাবে চাচ্ছিল যে যে কোডগুলা কিভাবে এনশিওর করবে, কিভাবে বেটার সিকিউরিটি এমপোজ করবে, এই ক্ষেত্রে প্রত্যেকটা কোড অথবা সিস্টেমকে সিকিউরিটি দেওয়া এক জিনিস, আবার ফুল ফেজে ডেভেলপমেন্টে যাওয়ার পরে সেটা কি আসলে সিকিউর কিনা সেই টেস্টিংটা আবার একটু ভিন্ন আমার কাছে মনে হয়। যে এক ধরনের হচ্ছে উনি সিকিউর করতে চাচ্ছে সোর্স কোড গুলোকে, আরেকটা হচ্ছে যে এটা যখন পাবলিশ হবে বা ডেলিভারি হবে তখন সেই জিনিসটাকে সিকিউর কিনা। আশরাফুল ইসলাম ভাই, আমি কি ঠিক বলছি? আপনার কথাটা এক্সাক্ট। আমি আসলে দুইটা পার্ট থেকেই চাচ্ছি। আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইজ ওয়ান থিং, সেকেন্ড নাম্বার হচ্ছে যারা এই কাজগুলো করছে, কারণ আমার এখানে আমার লাস্ট 10 ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, ধরেন সব মিলে এখন পর্যন্ত 13 জন আছে, কিন্তু এই 13 জন বাদেও কিন্তু আরো 10 জন ছিল, যে 10 জন কন্টিনিউয়াস বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের ভিতরে কাজ করে গেছে। তো আমাদের এই সলিউশনটা গ্রামীণ ফোনের জন্য ডেভেলপমেন্ট করা ছিল। গ্রামীণ ফোনের আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম 2014 সালে, তখনই বেসিক্যালি আমাদের এই কনসেপ্টটা ডেভেলপমেন্ট করি, বিলিং অ্যাপ্লিকেশনটা। তো এইটাকেই আমরা আস্তে আস্তে রোবাস্ট লেভেলে নিয়ে আসছি। সো পার্ট বাই পার্ট যেই মানে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, এক এক সময় কিন্তু এক একজন এক একটা ফেজে ডেভেলপমেন্ট করেছে, এই পুরাটাকে একটা ফেজের ভিতরে, সেটা হচ্ছে থার্ড পার্টি ইন্সপেকশন হোক কিংবা ফার্স্ট পার্টি, আমরা নিজেরাও যদি টেকনিক্যালি সাউন্ড হই, নিজেদের থ্রোতেও যদি আমরা এটাকে সার্ভে করায় নিতে পারি যে হ্যাঁ আমার এই কোডটাও সিকিউর অ্যাজ ওয়েল অ্যাজ আমার ওয়েব সার্ভারটাও সিকিউর, তাহলে আমার জন্য অর্গানাইজেশনের সাইড থেকে আমি সিকিউরিটিটা আরো ভালো লেভেলে দিতে পারবো আমার ক্লায়েন্টকে। জি এক্স্যাক্টলি। আসলে প্রথম হচ্ছে যে আসলে ডেভেলপার তারা যদি আপনার এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা যদি ভালো করে বুঝতে পারে, সেক্ষেত্রে আপনার দুইটা পার্ট একসাথে হয়ে যায়, অথবা আপনার কোনো ইথিক্যালি হ্যাক করে আপনার সিস্টেমগুলোকে টেস্টিং এর মাধ্যমে আপনার কনফিডেন্স দেওয়া, সেটাও একটা পার্ট হইতে পারে। এই দুইটা পার্টি। তো আমার কাছে রিলেটেড কিছু ডকুমেন্টস আছে, আমি আপনার মেল অ্যাড্রেসটা শেয়ার করবেন আমাদের এখানে, আমি চেষ্টা করব আপনাকে একটা মানে ধারণা দিতে, যদিও আমি আসলে ডেভেলপারও না, আমি সিস্টেমে কাজ করেছি, এখন একটা ব্যাংকের নেটওয়ার্কিং সিকিউরিটি সাইডে আছি। তো আমি চেষ্টা করব আপনাকে আপনার ধারণাগুলো বুঝে আপনাকে রিলেটেড কিছু ডকুমেন্ট, অথবা আপনি ঠিক যেভাবে চাচ্ছিলেন যে অ্যাকচুয়ালি সলিউশন না, একটা গাইডলাইন চাচ্ছিলেন আমার কাছে মনে হচ্ছে। তো আমি আমার বেস্ট ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ। আমি মেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, একটু দেখবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ঠিক আছে, থ্যাংক ইউ।
মিস্টার সালাউদ্দিন আহমেদ, আমার মনে হয় এই টপিকের বাইরে নতুন কোনো টপিক হলে আলোচনা করলে ভালো। আমরা একটাতেই অনেকক্ষণ ধরে ডিসকাস করতেছি, তো এটা ডিটেলস ইয়েতে আমরা পরেও আলাপ করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা সবে মাত্র ভার্চুয়াল সেশনটা উইকলি শুরু করেছি। এখানে কিন্তু এই যে কেউ চাইলেই কিন্তু আপনারা প্রেজেন্ট যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারবেন। এক্ষেত্রে যদি একটু আমি জুবাইর ভাই অথবা রিঙ্কু ভাই, জুবাইর ভাই অথবা আমাকে যদি মেইল করে দেন অথবা নক করলে আমরা এই টপিকে দিতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা ওভাবে স্লট করে ইয়ে করতে পারবো। মানে এনিওয়ান ক্যান বি প্রেজেন্টার, এখানে আসলে প্রেজেন্টার সবসময় জুবাইর ভাই, আমি কিংবা কয়েকজনই হবে এমন কোনো কথা নাই আর কি। সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। আমি আসলে আইডিবির একজন মানে স্টুডেন্ট। আমার সাথে আরো এই মানে সেশনে আরো একজন আছে, রিয়াজুল হক, ফার্স্ট টাইম প্রশ্ন করছিল যে। তো আমাদের দুইজনেরই আর কি একই একটা কোশ্চেন ছিল, তো উনি আগে করাতে আমি পরে করতেছি। বিষয়টা হচ্ছে যে আমরা তো মানে নেটওয়ার্কিং টেকনোলজিতে মানে পড়তেছি। তা মানে কিভাবে আসলে মানে স্টাডিটা করলে পরে আমাদের মানে ফিউচারটা ব্রাইট হয়, এরকম যদি একটা পরামর্শ দিতেন। আর সিকিউরিটি নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে, সেই ক্ষেত্রেও যদি কিছু বলতেন যে এইভাবে একটা গাইডলাইন যাচ্ছি। ধন্যবাদ। এটা কি জুবাইর ভাই কিংবা কেউ কিছু বলবেন? একটা একাডেমিক গাইডলাইন যাচ্ছে। না, আমি সামান্য বলতে পারি। ধন্যবাদ সালাউদ্দিন আহমেদ ভাই। বেসিক্যালি আপনি যেহেতু আইডিবি বিষয়তে হয়তো নেটওয়ার্কিং যে ইয়েটা রয়েছে, আপনাদের হচ্ছে সম্ভবত 1 বছরের একটা কোর্স। এই কোর্স কারিকুলামটা আসলে খুবই রিচ, এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। এই কোর্স কারিকুলাম যদি আপনি, এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে স্পেসিফিক একটা ট্র্যাকে ওরা মানে কনসেন্ট্রেট করে নাই, অনেকগুলো ট্র্যাক নিয়ে আসা হয়েছে। তো যার কারণে আপনি যে জিনিসটা এখানে জানতে পারবেন সেটা হচ্ছে যে একটা ওয়াইড নলেজ, নেটওয়ার্কিং, উইন্ডোজ সিস্টেম, লিনাক্স সিস্টেম। সো মোটামুটি অনেক কিছু কিন্তু আপনি জানতে পারছেন, কিন্তু ক্যারিয়ারের জন্য আপনাকে আসলে এখানে একটা বেস্ট পাথ সিলেক্ট করতে হবে। কারণ আমরা নিজেকে ফোকাস যদি করতে চাই, আমাদেরকে একটা স্পেসিফিক টার্গেটে যেতে হবে। যদি মনে করেন আমি নেটওয়ার্কিং এর টার্গেট ক্যারিয়ার তৈরি করতে চাই, তাহলে আমাকে বেস্ট নেটওয়ার্কিং এর দিকেই আগাইতে হবে এবং আরো কিছু ট্রেনিং বা নিচে কিছু নলেজ ডেভেলপ করতে হবে। যদি উইন্ডোজ সিস্টেমের দিকে যেতে চাই, তো সেক্ষেত্রে আপনি উইন্ডোজ প্ল্যাটফর্মটাকে বেছে নিয়ে ওইদিকে আপনি আপনার এক্সপার্টিস, আপনার নলেজ বাড়ানোর চেষ্টা করতে হবে। আর লিনাক্সে হলে লিনাক্সটা আপনি চুজ করতে হবে। তো এখানে আমার মেইন ইয়েটা হচ্ছে যে আপনাকে অনেকগুলি জিনিস আপনার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, বেসিক ট্রেনিং বা বেসিক কনসেপ্টগুলি দেওয়া হচ্ছে, মিড লেভেল কনসেপ্টগুলো দেওয়া হচ্ছে। আপনাকে আসলে এখান থেকে পছন্দ করতে হবে যে আমি আসলে কোন ট্র্যাকটা আমার জন্য বেস্ট ভালো লাগে। আমরা কিন্তু এই জিনিসটা সবসময় চিন্তা করি না ক্যারিয়ার সিলেকশনের সময়, যে আমরা কোন ট্র্যাকে যাব, কোন ট্র্যাক মার্কেটে ডিমান্ড বেশি। অনেক সময় এই ধরনের চিন্তা আসে, কিন্তু আমি সবসময় বলবো যে মানে আগে মার্কেটে কি আছে এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি কোনটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, যেই ট্র্যাকটার জন্য আমি মানে অতিরিক্ত সময় 2-4-5 ঘন্টা অতিরিক্ত সময় ওইটার পিছনে ব্যয় করতে পারবো, ভালো লাগবে কাজ করতে, সেই ট্র্যাকটা আপনার পছন্দ করা উচিত। তো তারপরে দেন আপনি সেটাকে আরো এক্সপার্ট লেভেলের ট্রেনিং বা এক্সপার্ট লেভেলের নলেজ শেয়ারিং, প্র্যাকটিস, এগুলির মাধ্যমে আপনি আপনার মানে কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে সেখানে আসলে পৌঁছাতে পারবেন। এতটুকু আমি বলতে চাই। না আসলে বিষয়টা হইতেছে ভাইয়া যে আমরা তো আসলে নিউ কামার প্লাস নন আইটি ব্যাকগ্রাউন্ড, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের তো আসলে মানে ওরকম ভাস্ট কোনো নলেজই ছিল না যে আসলে জিনিসটা কি বা এখান থেকে কি কিছু অন্য কোনো ওয়েতে কিছু করা যাবে কিনা। তো সেই জন্য দেখা গেছে যে আমাদের এখন যেটা শিখতেছি সেটার উপরেই আছি। আমাদের কোর্সটা অর্ধেক হয়েছে, প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এখন আবার বন্ধ আছে। তো মানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। শেষ হওয়ার পরে দেখা গেছে যে আমরা হয়তো বা আরো কিছু বিষয় সম্পর্কে জানতে পারবো, যে তখন হয়তো একটা ডিসিশনে আসা যায়। তো এছাড়া নিজেদের একটা মানে ইচ্ছা মানে যেখানে জানানো হলো যে আমরা আসলে সিকিউরিটি নিয়ে কাজ করতে চাচ্ছি বা ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে মানে আমাদের কি আসলে নেটওয়ার্কিং এর সাথে কি সিকিউরিটির অ্যাকচুয়ালি কোনো রিলেশন আছে কি নাই, বা এক্ষেত্রে থেকে আমরা কোনো আপনার মানে কথা আমি বুঝতে পেরেছি, বাট আমি যেটা বলবো, সিকিউরিটি হচ্ছে কোনো একটা জিনিসের খুব বেসিক লেভেল না, সিকিউরিটি হচ্ছে সেকেন্ড লেভেল। আপনি যদি নেটওয়ার্কে যেতে চান, নেটওয়ার্কের বেসিক লেভেল শেষ করার পর নেটওয়ার্ক সিকিউরিটি ইউ ক্যান ইমপ্লিমেন্ট। আপনি যখন লিনাক্স সার্ভারে যাবেন, লিনাক্স সার্ভার বেসিক পার্ট বা বেসিক মিডিয়াম লেভেল শেষ হওয়ার পরে ইউ ক্যান গো ফর সিকিউরিটি পার্ট বা সিকিউরিটি পোর্শন। সেগুলো সবই কিন্তু এক্সপার্ট লেভেলের। আপনাকে যে কোনো, আমি একটা বলতে চাই কারণে যে আপনি সবগুলো ট্রেনিংই নিতে থাকেন, নেওয়ার পরে যেই ট্র্যাকটা আপনার কাছে বেশি কমফোর্টেবল মনে হবে, 3টা ট্র্যাক শেষ হওয়ার পরে বা 4টা ট্র্যাক শেষ হওয়ার পরে, যে এই পার্টটাকে আমার কাছে বেস্ট মনে হচ্ছে যে আমি এটা কন্টিনিউ করতে চাই,
তো সেক্ষেত্রে আপনি যে কোনো ট্র্যাক পছন্দ করলে সেইটার উপরেই সিকিউরিটি ট্র্যাকে যেতে পারবেন। মানে ইন ওভারঅল সিকিউরিটি এমন না যে একটা ডিফারেন্ট কিছু, সিকিউরিটিটা এমনই যে নেটওয়ার্কের জন্য একটা ডিফারেন্ট লেভেল অফ সিকিউরিটি এক্সপার্টিস, সার্ভার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আলাদা লেভেলের সিকিউরিটি একটা কনসেপ্ট তৈরি হয়। এইটা আপনাকে বেসিকটা তৈরি হইলে দেন আপনি সেকেন্ডারি পার্টে যেতে পারেন আর কি। তো সেই জন্য বলবো আপনি ট্রেনিংটাকে শেষ করেন পুরোপুরি, নিজের পছন্দ আগে ফিক্স করেন, দেন ওইটার মধ্যে আপনি সিকিউরিটি ট্র্যাকটা অটোমেটিক খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। আর কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে না হলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা হাত রেজ করে আপনার কথা বলেন, অথবা তামিম ভাই আপনি আজকে সেশন কনক্লুড করতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় যেটা হ্যান্ড রেজ নাই, আমরা আজকে এখানেই শেষ করব। তো যেটা বলছিলাম, আমরা আজকে অনেকদিন পরে আজকে আমরা শুরু করেছি। আমরা রেসপন্ড অনুযায়ী এটা উইকলিও কন্টিনিউ করব। এমন হতে পারে যদি আমাদের রেসপন্ড ডিমান্ড বেশি থাকে, আমরা যে কেউ প্রেজেন্ট করে উইকলি 2 বার 3 বার যে কোনো আমাদের ফ্লেক্সিবল টাইমে হতে পারে। তো যাই হোক, আমরা যারা পার্টিসিপেন্ট করেছেন সবাইকে আবার থ্যাংক ইউ ভেরি মাচ। আর নেক্সট স্লটটা হচ্ছে আমাদের আগামী শুক্রবার 10টা বাজে। এটা আমাদের জুবাইর ভাই নেবে। আমরা মিটিং ডিটেলস এবং কন্টেন্ট ডিটেলস, টপিক ডিটেলসটা কালকের মধ্যেই হয়তো দিতে পারবো, তাই না জুবাইর ভাই? নেক্সট ফ্রাইডে মানে 30 এপ্রিল। নেক্সট ফ্রাইডেতে আমাদের নেক্সট সেশন। আর টপিকসটা আমরা রেডি করি না, হয়তো কালকের মধ্যে টপিকসটা 30 এপ্রিল জুবাইর ভাই, এবং সম্ভবত এর পরের ফ্রাইডে 6 মে আমাদের রিঙ্কু ভাই নেবে। উনি ক্লাউড কম্পিউটিং এর উপর নেবে। এই আগামী 2টা সেশন আমরা মোটামুটি শিডিউল ফিক্সড হয়েছে। এরপরে যদি আপনারা কেউ দিতে চান, আমি অথবা জুবাইর ভাইয়ের সঙ্গে টপিক এবং টাইমটা বললে আমরা ওভাবে অ্যাডজাস্ট করে নেব। এটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে কোনো টপিকই হতে পারে, যেটা মিড লেভেল। একজনের রিকোয়েস্ট পেয়েছি, আমাদের জুরের উপর একটা স্লট চেয়েছে, তো আমি ডেটটা জানাইনি এখনো। আচ্ছা আচ্ছা, তো ওনাকে হয়তো আমি বা রিঙ্কু ভাই সেশনের পরে জুরের একটা সেশন তাকে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। আর আমরা এই কন্টেন্টটা আমাদের গ্রুপে আপলোড করে দেবো আজকে রাতে। থ্যাংক ইউ এভরিওয়ান, আবার দেখা হবে নেক্সট উইকে।